আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে একটা বক্তৃতা হল থেকে। দৃশ্যটা বেশ সাধারণ। কাঠের মঞ্চ, সামনে অনেক মহিলা বসে আছেন। আর মঞ্চে জাভিয়েরা হেডা নামে এক বক্তা কথা বলছেন পারিবারিক বাজেট নিয়ে। বিষয়টাও বেশ কাজের। বছরে ১০০ পাউন্ড আয়ের পরিবার কিভাবে চলবে, আর ধরুন ২০০ পাউন্ড যাদের আয়, তারা কিভাবে নিজেদের জীবনযাত্রা আরও ভালো করবে। কিন্তু এই খুব সাধারণ দেখতে দৃশ্যের মধ্যেই এমন কিছু একটা ঘটল যা আমাদের গল্পের বেশ কিছু চরিত্রের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিল। ঠিক তাই। শ্রোতাদের মধ্যে ছিল মেলিসা, যে খুব মন দিয়ে শুনছিল। কারণ তার ভাইদের আয় বছরে ২০০ পাউন্ডের বেশি, তাই না? হ্যাঁ, তাই ওর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে একটা ভয়ও ছিল যে এই সচ্ছলতা হয়তো বেশি দিন থাকবে না। আর এইসব হিসাব নিকাশের মধ্যেই তার বান্ধবী সেলেনা একটা অন্য জিনিস খেয়াল করল। হ্যাঁ, সে ফিসফিস করে মেলিসাকে বলল, বক্তা জাভিয়েরা সম্ভবত ঝড়ের দেবতার অনুসারী। কারণ তার বুকে একটা উইন্ডস্টর্ম ব্যাজ লাগানো ছিল। মেলিসা তাকিয়ে দেখল, আসলেই তাই। হিংস্র বাতাস আর উত্তাল সমুদ্রের ঢেউয়ের ছবিওয়ালা একটা ব্যাজ। ব্যাপারটা অদ্ভুত হলেও খুব একটা আশ্চর্যজনক ছিল না, কারণ যে মিসেস শর্ট তাকে সেমিনারে এনেছিলেন, তিনিও তো একই দেবতার অনুসারী। ওদের আরেক বন্ধু এলিজাবেথ অবশ্য বিষয়টাকে অতটা পাত্তা দিল না। তার মতে তারা তো এখানে বাজেট শিখতে এসেছে, বক্তার ব্যক্তিগত বিশ্বাস দিয়ে কি হবে। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক তখনই, যখন জাভিয়েরার ব্যক্তিগত বিশ্বাস তার বক্তৃতার মধ্যে চলে এলো। উনি বললেন, যে কোনো সফল বাজেটের মূল ভিত্তি হল বাড়ির পুরুষ সদস্যের মতামতকে সম্মান করা। কারণ তারাই নাকি পরিবারের স্তম্ভ, আয়ের উৎস। এরপর তিনি বিখ্যাত দার্শনিক লিউমির একটা উদ্ধৃতি দিলেন, একজন নারী হল পরিবারের দেবতা। এই পর্যন্ত হয়তো ঠিক ছিল। কিন্তু এরপরেই আসল কথাটা এলো। লিউমিরই আরেকটি উদ্ধৃতি, যেখানে বলা হয়েছে নারীরা বুদ্ধিমত্তা আর যুক্তির দিক থেকে জন্মগতভাবে ত্রুটিপূর্ণ। আর তাই তাদের উচিত বাবা বা স্বামীর সিদ্ধান্তকে প্রশ্ন না করে মেনে নেওয়া। এই কথাটা শোনার পর মেলিসা, সেলেনা আর এলিজাবেথের জন্য পরিস্থিতিটা পুরোপুরি বদলে গেল। ওরা তো হতবাক, একে অপরের দিকে শুধু তাকাচ্ছিল। যে আত্মসম্মান আর জ্ঞানের জন্য ওরা ওখানে গিয়েছিল, এই একটা কথায় সেটা যেন ধুলোয় মিশে গেল। সেলেনাই প্রথম ফিসফিস করে বলল, আমরা কি চলে যাব? আর বাকি দুজনও সাথে সাথে রাজি। ওরা যখন নিঃশব্দে বেরিয়ে আসছে, ঠিক তখন হলের ভেতর থেকে জোরদার হাততালির শব্দ ভেসে এলো। মেলিসা অবাক হয়ে দেখল, মিসেস শর্ট সহ প্রায় সব মহিলাই দাঁড়িয়ে জ্যাভিয়েরাকে সম্মান জানাচ্ছেন। এই দৃশ্যটা ওদেরকে আরও বেশি করে বুঝিয়ে দিল যে ওরা তিনজন ওই পরিবেশের সাথে কতটা বেমানান। বাইরে এসে সেলেনা মন ভালো করার জন্য হ্যারডস ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়ার প্রস্তাব দিল। কিন্তু মেলিসার মন তখন অন্যদিকে। সে কেনাকাটার বদলে বাড়ি ফিরতে চাইল। তার ভাইরা বাইরে, তাকে বাজার করতে হবে, রান্না করতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি হল তাকে পড়াশোনা করতে হবে। ওই মুহূর্তে, ওই নারী বিদ্বেষী বক্তৃতার পর, মেলিসা হঠাৎ করে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বই, গিয়ার, স্প্রিং এগুলোর প্রতি এক তীব্র ভালোবাসা অনুভব করল। এটা শুধু পড়াশোনার প্রতি টান নয়, এটা ছিল এক ধরনের বিদ্রোহ। ঠিক, সে যেন বুঝতে পারল জ্ঞানই হল আসল মুক্তির পথ। বাহ, কি দারুণ একটা মুহূর্ত! একদিকে মেলিসা যখন সমাজের নিয়মের বিরুদ্ধে নিজের পরিচয়ের পথ খুঁজছে, ঠিক প্রায় একই সময়ে তার ভাই ক্লেইনও কিন্তু এক ধরনের পরিচয় সংকটে ভুগছে। হ্যাঁ, ক্লিনের সংকটটা অবশ্য বাহ্যিক সমাজের সাথে নয়, বরং তার নিজের নতুন পাওয়া ক্ষমতার সাথে। সে তখন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়ে অ্যান্টিগোনাস পরিবারের গুপ্তধনের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছিল। তার মূল চিন্তা ছিল একজন সিয়ার হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা। কিন্তু সমস্যা হলো, সে নিজেই বিশ্বাস করত না যে সে একজন ভালো সিয়ার। নিজেকে তার অভিনেতা বা প্রতারক বলে মনে হচ্ছিল। আসলে এই গল্পের জগতে সিয়ার মানে শুধু ভবিষ্যৎ বলে দেওয়া নয়। আচ্ছা। একজন সিয়ার আসলে সম্ভাবনার বিভিন্ন সূত্র দেখতে পায়। এটা অনেকটা দাবা খেলার মতো, যেখানে একজন গ্র্যান্ডমাস্টার অনেকগুলো চাল আগে থেকেই কল্পনা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত কোনটা ঘটবে তা তো নিশ্চিত নয়। একদম। ক্লেইন এই ক্ষমতাটা সবে পেতে শুরু করেছে, তাই তার নিজের উপরই ভরসা নেই। এজন্যই সে এটা অভিনয় বলছে। বোঝা গেল। আর এই আত্মবিশ্বাসের অভাব থেকেই সে একটা অদ্ভুত কাজ করল। সে ঠিক করল ডিভিনেশন ক্লাবে যাওয়াটা ঠিক হবে কিনা তা নিয়ে সে নিজেই একটা ভাগ্য গণনা করবে। একটা আধো পেনে মুদ্রা বাতাসে ছুঁড়ে দিয়ে সে মনে মনে প্রশ্নটা করল,
মুদ্রাটা যখন তার হাতে এসে পড়ল তখন সংখ্যার দিকটা ওপরে ছিল। যার অর্থ হল ডিভিনেশন ক্লাবে গেলে আজ তার জন্য কোনো দুর্ভাগ্য অপেক্ষা করছে। নিজের করা ভবিষ্যৎবাণী পেয়ে ক্লেইন আর দ্বিতীয়বার ভাবল না। সে উল্টো দিকের রাস্তায় চলে গেল আর মনে মনে নিজেকে একজন প্রতারক ভাবছিল। কি অদ্ভুত পরিহাস! ক্লেন তো ডিভিনেশন ক্লাব এড়িয়ে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আরেকজন সেই ক্লাবের দিকেই যাচ্ছে। হ্যাঁ, নিজের মনের এক গভীর অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার আশায়। হ্যারিস ডিপার্টমেন্টাল স্টোরের সামনে গিয়ে সেলেনা হঠাৎ থেমে গেল। সে তার বন্ধু এলিজাবেথকে জানালো যে সে তার অতীন্দ্রিয়বাদের শিক্ষক মিস্টার ভিনসেন্টের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছে। কারণ সে গোপনে মিস্টার ভিনসেন্টের কিছু মন্ত্র ব্যবহার করেছিল। আর তার মনে হচ্ছে এই কারণেই তার ভাগ্য খারাপ যাচ্ছে এবং তার শিক্ষক মারা গেছেন। সে ডিভিনেশন ক্লাবে গিয়ে নিশ্চিত হতে চায় এই মৃত্যুর পেছনে তার কোনো হাত আছে কিনা। তারা যখন ক্লাবে পৌঁছালো তখন ভাগ্য গণনাকারীদের তালিকায় সেলেনার চোখ একটা নামে আটকে গেল। ক্লেইন মরেট্টি, মেলিসার ভাইয়ের নাম। সে তো অবাক। রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিকা জানালো যে মিস্টার মরেট্টি আজ আসেননি। সেলেনা তখন মজা করে একটা কাল্পনিক সংবাদপত্রের শিরোনাম বলল। এটি কি নৈতিকতার অবক্ষয় নাকি সমাজের সমস্যা? ইতিহাসের স্নাতক সপ্তাহে জীবিকা নির্বাহ করার জন্য ভাগ্য গণনা করছে। এই ছোট ছোট ঘটনাগুলো আসলে এই জগতের একটা বড় ছবি তুলে ধরে, তাই না? একদম। একদিকে আধুনিক সমাজ, বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্টাল স্টোর, আর তার পাশাপাশি চলছে ভাগ্য গণনা, অতীন্দ্রিয়বাদ আর গোপন ক্ষমতার এক অন্য জগৎ। আর এই দুই জগতের সংযোগেই আমাদের পরের চরিত্র, অড্রে হলের গল্প। হ্যাঁ, অড্রে তার বাড়িতে বসে তার বন্ধু ফোর্সওয়ালের একটা অনুরোধ নিয়ে ভাবছিল। ফোর্সের পরিচিত জিও ডেরেসা নামের একটি মেয়েকে গুরুতর হামলার অভিযোগে জেলে পাঠানো হয়েছে। ঘটনাটা হলো, জিও একজন গ্যাং লিডারকে আক্রমণ করেছিল যে কিনা একজন কুখ্যাত সুদখোর ছিল। ওই সুদখোর লোকটা ঋণের সুদের হার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে ঋণগ্রহীতার পক্ষে তা শোধ করা অসম্ভব হয়ে পড়েছিল। আর সে তখন ওই পরিবারকে হুমকি দিতে শুরু করে। জিও মধ্যস্থতা করতে গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে সে লোকটাকে আক্রমণ করে বসে। যার ফলে লোকটা মারাত্মকভাবে আহত হয়। আইনজীবীরা বলছেন জিওকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু একটা উপায় শায়দ আছে। যদি একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যায় যে জিও মানসিক ভারসাম্যহীনতার কারণে এটা করেছে, তাহলে হয়তো সে ছাড়া পেতে পারে। আর এই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট শব্দটা শুনেই অড্রিন মাথায় একটা চিন্তা খেলে গেল। তার মনে হলো সাইকোলজি অ্যালকেমিস্টদের হয়তো মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যেই খুঁজে পাওয়া যেতে পারে। এটা এই জগতের আরেকটা রহস্যময় গোষ্ঠী। যেমন সিয়ার আছে, তেমনি আরও অনেক পথের অনুসারীরা আছে। এরা সম্ভবত মানুষের মন, আবেগ এসব নিয়ে কাজ করে। হ্যাঁ, হতে পারে। তাদের মানুষের মন নিয়ন্ত্রণ করার বা পড়ার ক্ষমতা আছে। অড্রে ভাবছে এই ক্ষমতার কাউকে যদি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পাওয়া যায়, তাহলে হয়তো জিওকে বাঁচানো সম্ভব। আর অড্রে যখন এইসব জটিল বিষয় নিয়ে ভাবছে, তখনই এমন একটা ঘটনা ঘটল যা শুধু অড্রের নয়, পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে দেখল তার আদরের গোল্ডেন রিট্রিভার কুকুর সুসি বাগানের ঝোপের আড়ালে লুকিয়ে মানুষের মতো কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, সুসি খুব জড়ানো ভাঙা ভাঙা গলায় বলছিল, হ্যালো, কেমন আছো? অড্রে তো নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে সুসির কাছে গিয়ে হতবাক হয়ে জিজ্ঞেস করল, সুসি, তুমি কথা বলতে পারো? কবে থেকে? 1 মিনিট, আমি ঠিক শুনলাম তো? কুকুরটা কথা বলে উঠল। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? এটা তো অবিশ্বাস্য। আর এরপর যা হলো তা আরও অবাক করার মতো। সুসির প্রতিক্রিয়া কি ছিল? সুসি ভয় পেয়ে গেল। একজন মানুষের মতোই ভয় পেয়ে উত্তর দিল, আমি কিভাবে ব্যাখ্যা করব জানি না, আমি তো একটা কুকুর। কি? এই উত্তরটা অড্রেকে পুরোপুরি বাকরুদ্ধ করে দিল। সুসি শুধু কথাই বলছে না, তার নিজস্ব চেতনা আছে। সে ভয় পাচ্ছে, সে নিজেকে একটা কুকুর হিসেবেই চেনে। এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। একদমই না। এই কথা বলা কুকুরের রহস্য তো একটা বড়সড় ধাক্কা। কিন্তু ওদিকে ক্লেইনের জীবনেও রহস্যের জাল আরও ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, সেই সোমবার সকালে তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক মিস্টার অ্যাজিকের সাথে দেখা করতে গেল। সে সরাসরি জানতে চাইল অ্যাজিক কেন বলেছিলেন যে তার ভাগ্যের মধ্যে একটা অসঙ্গতি আছে। খই নদীর তীরে হাঁটতে হাঁটতে অ্যাজিক যা বলল তা ক্লেইনের ধারণারও বাইরে ছিল। অ্যাজিক স্বীকার করল যে তার কিছু বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সে নিজে এর উৎস সম্পর্কে কিছুই জানে না। সে ক্লেইনকে জানালো
এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে এক দুর্ঘটনায় সে তার অতীতের প্রায় সব স্মৃতি হারিয়ে ফেলেছিল। স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাহলে তার এই বিশেষ ক্ষমতার কথা সে জানল কিভাবে? তার স্বপ্নের মাধ্যমে। অ্যাজিক প্রায় অদ্ভুত সব স্বপ্ন দেখে। কখনো সে নিজেকে আবিষ্কার করে এক প্রাচীন সমাধিতে, কখনো সে বর্ম পরা একজন নাইট। আবার কখনো গৃহহীন এক ভবঘুরে। সে বিশ্বাস করে এই স্বপ্নগুলো আসলে তার পূর্বজন্মের স্মৃতি। পূর্বজন্মের স্মৃতি, তার মানে কি এই জগতে পুনর্জন্ম একটা স্বাভাবিক ব্যাপার? সম্ভবত না, কারণ অ্যাজিক নিজেই এটা নিয়ে ভীত। সে ক্লেইনকে বলল যে সে বুঝতে পেরেছে ক্লেইনও আর সাধারণ মানুষ নয়। তার মধ্যেও বিশেষ ক্ষমতা জেগে উঠছে। হ্যাঁ, তাই সে ক্লেইনের কাছে সাহায্য চাইল তার অতীত খুঁজে বের করতে। কারণ সে নিজে ঝুঁকি নিতে ভয় পায়। সে তার শিক্ষক হিসেবে এই শান্ত জীবনটাকে ভালোবাসে। সে মৃত্যু ভয়ে ভীত। একজন সম্ভাব্য অমর সত্তার মুখে মৃত্যু ভয়, ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? সত্যি, একদিকে কথা বলা কুকুর, অন্যদিকে স্মৃতিভ্রষ্ট অমর শিক্ষক। গল্পের রহস্যময় দিকগুলো যেন সব একসাথে বেরিয়ে আসছে। আর এই সব তথ্যের ভার নিয়ে ক্লেইন যখন বাড়ি ফিরল, সে তার নিজের ক্ষমতার চর্চায় মনোযোগ দিল। হ্যাঁ, দুপুরের পর সে তাবিজ আর কবচ তৈরির কৌশল নিয়ে পড়াশোনা শুরু করল। আর বিকেল ৩টার দিকে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করল। সে তার ঘরকে আধ্যাত্মিকতার প্রাচীর দিয়ে বন্ধ করে দিল এবং একটি অতীন্দ্রিয় জগতে প্রবেশ করল। এই আধ্যাত্মিকতার প্রাচীর জিনিসটা কি? এটা কি কোনো ধরনের মন্ত্র? এটাকে ডিজিটাল জগতের ফায়ারওয়াল বা এনক্রিপশনের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা। এই জগতে যারা বিশেষ ক্ষমতার অধিকারী, তারা অন্যদের উপর আধ্যাত্মিক বা মানসিকভাবে নজরদারি করতে পারে। এই প্রাচীরটা ক্লেনকে সেই নজরদারি থেকে বাঁচিয়ে দেয়। মানে একটা নিরাপদ প্রাইভেট স্পেস তৈরি করে। ঠিক, যেখানে সে তার গোপন ট্যারো ক্লাবের মিটিং নিরাপদে করতে পারে। আর সেই মিটিং শুরু হলো। ধূসর কুয়াশার উপরে এক বিশাল ঐশ্বরিক হল। একটা প্রাচীন টেবিলের মাথায় বসে আছে ক্লিন দ্য ফুল হিসেবে। আর তার সামনে আবির্ভূত হল জাস্টিস, অর্থাৎ অড্রে, এবং দ্য হ্যাংড ম্যান। ক্লেন দেখেই বুঝল যে অড্রে ভীষণ উদ্বিগ্ন আর বিচলিত। স্বাভাবিক, তার কুকুর কথা বলছে, এই ব্যাপারটা সে কাউকে বলতেও পারছে না। তাই সে খুব সতর্কভাবে ঘুরিয়ে একটা প্রশ্ন করল। সে জানতে চাইল, বিশেষ ক্ষমতা সম্পন্ন একটি পোষা প্রাণী তার মালিকের জন্য কতটা উপকারী হতে পারে। সে সরাসরি সুশির কথা বলল না, কিন্তু তার প্রশ্নটা ছিল স্পষ্ট। দারুণ একটা চাল। এর উত্তরে কি বলা হলো? দ্য হ্যাংড ম্যান উত্তর দিল যে এটা নির্ভর করে পোষা প্রাণীটির ক্ষমতার ধরনের ওপর। সে একটা উদাহরণ দিল, যদি পোষা প্রাণীটি একজন স্পেকটেটর হয়, তাহলে সে দারুণ উপকারী হতে পারে। স্পেকটেটর? এটা আবার কোন ধরনের ক্ষমতা? স্পেকটেটররা হল নীরব দর্শক। তাদের প্রধান ক্ষমতা হল পর্যবেক্ষণ করা এবং তথ্য সংগ্রহ করা, কিন্তু নিজেরা ঘটনার কেন্দ্রে থাকে না। আচ্ছা। পোষা প্রাণীকে কেউ সন্দেহ করে না। তাই একটা স্পেকটেটর পোষা প্রাণী এমন সব জায়গায় গিয়ে কান পেতে তথ্য আনতে পারে যেখানে কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। অসাধারণ। তার মানে সুসিকে দিয়ে অড্রে তার বাবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা ব্যবসায়িক মিটিংগুলোতে আড়ি পাততে পারবে। এটা তো অমছম বড় একটা সুবিধা। অড্রের কাছে যেন একটা গুপ্তধন হাতে চলে এলো। ঠিক তাই। এই সম্ভাবনাটা বোঝার সাথে সাথে অড্রের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তার দুশ্চিন্তা ভুলে গিয়ে উত্তেজনায় ভরে উঠল। আর নিজেকে সামলে নিয়ে সে খুব দ্রুত প্রসঙ্গটা পাল্টে দিল। সে মিস্টার ফুল অর্থাৎ ক্লেইনকে জানালো যে সে সম্রাট রোজেলের ডায়েরির আরেকটি পাতা খুঁজে পেয়েছে। সম্রাট রোজেল এই জগতের ইতিহাসের এক কিংবদন্তি চরিত্র, যার ডায়েরির পাতাগুলো এক একটা টাইম ক্যাপসুলের মতো। ক্লেইন পাতাটা নিল। কি লেখা ছিল তাতে? তাতে মাত্র কয়েকটা লাইন লেখা ছিল, কিন্তু সেই লাইনগুলো এই জগতের ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করে দিল। লেখা ছিল 20 ডিসেম্বর, নতুন বছর আসছে, কিন্তু আমি যা জানতে পারছি তা আমাকে খুব বিভ্রান্ত ও চিন্তিত করে তুলেছে। এই পৃথিবীতে কোনো অপরিশোধিত তেল নেই। কোনো অপরিশোধিত তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি, কোনো অপরিশোধিত তেল নেই? হ্যাঁ, এটাই লেখা ছিল। এটা তো একটা বিশাল বড় ধাক্কা। এই জগতের প্রযুক্তি, স্টিম ইঞ্জিন সবকিছু তো আমরা দেখছি কয়লার উপর নির্ভরশীল। কিন্তু তেল ছাড়া একটা শিল্প বিপ্লব কিভাবে পূর্ণতা পাবে? সম্রাট রোজেল, যিনি অন্য জগৎ থেকে এসেছিলেন, তার জন্য তো এটা অবিশ্বাস্য একটা আবিষ্কার। একদম। আমাদের পৃথিবীতে শিল্প বিপ্লব এবং আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে তেলের ওপর। শক্তি, প্লাস্টিক, পরিবহন সবকিছুর মূলে আছে অপরিশোধিত তেল। রোজেল এমন একটা জগতে এসে পড়েছেন যেখানে সভ্যতার এই মূল উপাদানটাই অনুপস্থিত। এই একটা বাক্য এই জগতের অর্থনীতি, প্রযুক্তি এবং ভবিষ্যৎ রাজনীতির পুরো সমীকরণটাই বদলে দেয়। তাহলে প্রশ্নটা হলো,
তেল যদি না থাকে তাহলে এই জগতের শক্তির উৎস কি হবে? কয়লা ফুরিয়ে গেলে কি হবে? রজেলের এই আবিষ্কার কি কোনো আসন্ন সংকটের ইঙ্গিত, নাকি এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে যা আমরা এখনো কল্পনাও করতে পারছি? আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের হাতে একটা ডায়েরির কয়েকটা পাতা আছে, একজন সম্রাটের লেখা। আর শুরুতেই একটা বড় ধাক্কা। এই পৃথিবীতে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলে কিছু নেই, গত 150 বছর ধরেই নেই। ভাবা যায়? বিষয়টা কিন্তু শুধু গাড়ি বা ইঞ্জিন চলবে না এমন নয়, এর প্রভাব অনেক গভীর। হ্যাঁ, ঠিক। অপরিশোধিত তেল ছাড়া তো আধুনিক রাসায়নিক শিল্প প্রায় অসম্ভব। প্লাস্টিক, সার, ওষুধ। কত কি! হ্যাঁ, তার মানে হলো আমাদের চেনা শিল্প বিপ্লব এখানে আসেইনি। এখানকার সমাজ, প্রযুক্তি সবকিছু একটা অন্য পথে হেঁটেছে। একদম। আর এই ডায়েরির যে লেখক সম্রাট রোসেল, তিনি এই বাস্তবতাটা মেনে নিয়েই এগোচ্ছিলেন। তার পরিকল্পনাগুলো তো বিশাল ছিল। বিপুল সম্পদ অর্জন করা, তারপর দাতব্য সংস্থা খোলা। এমনকি গোপনে বিপ্লব ঘটিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার কথাও ভাবছিলেন। কিন্তু তেলের অভাবে তার সব আধুনিক পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়ল। হ্যাঁ, কিন্তু তিনি হাল ছাড়েননি। ডায়েরিতে লিখেছেন যে বিদ্যুৎ আর চুম্বকের অস্তিত্ব যেহেতু আছে, তার একটা পথ খোলা আছে। ঠিক, তিনি সেই দিকেই বিনিয়োগের কথা ভাবছিলেন। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন নিজের সিকোয়েন্স লেভেল বাড়ানোকে। 1 মিনিট, এই সিকোয়েন্স জিনিসটা ঠিক কি? এটা কি কোনো জাদুবিদ্যা? শ্রোতাদের বোঝার জন্য যদি একটু সহজ করে বলা যায়। খুব ভালো প্রশ্ন। আসলে সিকোয়েন্স হলো এই পৃথিবীর ক্ষমতার মূল উৎস। ধরুন একটা ভিডিও গেমের স্কিল ট্রিয়ের মতো। আচ্ছা। একজন মানুষ নির্দিষ্ট কিছু পোষণ পান করে ধাপে ধাপে অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করে, আর ক্ষমতা প্রত্যেকটা ধাপ বা লেভেলই হলো একটা সিকোয়েন্স। বুঝেছি। যেমন শেয়ার বা ভবিষ্যদ্রষ্টা একটা শুরুর দিকে সিকোয়েন্স। একদম। সম্রাট রসেল বুঝতে পেরেছিলেন যে এই জগতে আসল ক্ষমতা প্রযুক্তি নয়, এই সিকোয়েন্স। দারুণ অ্যানালগ। আচ্ছা, ডায়েরিতে আরও অদ্ভুত কিছু জিনিসও আছে, যেমন দেশপ্রেমিক স্বাস্থ্য অভিযান। হ্যাঁ, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর পাবলিক টয়লেট উন্নত করার পরিকল্পনা। ঠিক। লোককে গরম জল ফুটিয়ে খাওয়া, নিয়মিত হাত মুখ ধোয়া, একেবারে আধুনিক স্বাস্থ্যবিধির কথা বলছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপার, তিনি কন্ডোম ব্যবহারের কথাও বলেছিলেন, কারণ এই পৃথিবীতে রাবার গাছ ছিল। এখান থেকে রুসেলের চরিত্রটা স্পষ্ট হয়। তিনি শুধু সম্রাট নন, একজন সমাজ সংস্কারক। মনে হয় তিনি আমাদের পৃথিবীর মতোই কোনো আধুনিক বিশ্ব থেকে এই জগতে এসেছেন। আর নিজের জ্ঞান দিয়ে এখানকার সমাজকে বদলে দিতে চাইছেন। কিন্তু ডায়েরির শেষটা খুব রহস্যময়। তিনি একটা প্রাচীন, গুপ্ত সংগঠনের কথা লিখেছেন, যারা পর্দার আড়াল থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। আর ঠিক সেখানেই লেখাটা থেমে গেছে। সম্রাটের ডায়েরিটা তো শেষ হয়েছিল একটা রহস্য দিয়ে, একটা গুপ্ত সংগঠন। আর কি আশ্চর্য, আমাদের হাতে থাকা পরের নথিটা ঠিক তেমনই একটা গুপ্ত সংগঠনের ভেতরের কথোপকথন তুলে ধরছে। হ্যাঁ, দৃশ্যপটটা একেবারে অন্যরকম। ঘন ধূসর কুয়াশার মধ্যে একটা প্রাচীন টেবিল ঘিরে 3 জন বসে আছে। তাদের আসল পরিচয় গোপন, তারা কার্ডের নামে পরিচিত, দ্য ফুল, দ্য হ্যাংডম্যান এবং মিস জাস্টিস। এটা কোনো সাধারণ আড্ডা নয়, তাই না? এখানে তথ্যের আদান-প্রদান হচ্ছে খুব পেশাদারিত্বের সাথে। একদম। আলোচনা শুরু করেন মিস জাস্টিস। তিনি এমন একজন বিয়ন্ডারের খোঁজ করছেন যে কোনো তালা বা কাঠের দরজা ভেদ করে ঢুকতে পারে। বিয়ন্ডার তো তারাই যারা এই সিকোয়েন্স পথের পথিক, ঠিক তো? ঠিক তাই। আর দ্য হ্যাংডম্যান উত্তরের বিনিময়ে একটা কাজ দেন। ওহ, কি কাজ? তিনি জানতে চান তাদের রাজা আগামী বছরের জুনের মধ্যে ফেসাক সাম্রাজ্যের ওপর প্রতিশোধমূলক যুদ্ধ শুরু করবেন কিনা। এটা কিন্তু নিছক কৌতূহল নয়, এর পেছনে গভীর ভূ-রাজনৈতিক উদ্দেশ্য আছে। বোঝাই যাচ্ছে, ক্লাবের সদস্যরা সাধারণ মানুষ নন। মিস জাস্টিস, যিনি সম্ভবত লোয়েন রাজ্যের কোনো অভিজাত পরিবারের সদস্য, তিনি কাজটা করতে রাজি হন। কিন্তু তিনি দর কষাকষি করতে ভোলেন না। একদম। তিনি বলেন তার দেওয়া তথ্যের মূল্য দুটো সাধারণ প্রশ্নের চেয়ে অনেক বেশি। এই দর কষাকষি থেকে তাদের সম্পর্কটা বোঝা যায়। এটা বিশ্বাসের ওপর নয়, পারস্পরিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। আর এই দর কষাকষির সময় আমরা কিছু নির্দিষ্ট সিকোয়েন্সের নাম জানতে পারি, যেমন অ্যাপ্রেন্টিস, যার ক্ষমতা হল দরজা বা তালা ভেদ করা।
আচ্ছা। আবার আরবিটার, যা অগাস্টাস রাজপরিবারের নিজস্ব সিকোয়েন্স পাথওয়ে, এর ক্ষমতা হল অন্যদের প্রভাবিত করা আর অসাধারণ যুদ্ধ করার দক্ষতা। তার মানে ক্ষমতা এখানে বংশানুক্রমিক এবং সুরক্ষিত। হ্যাঁ, এরপর আলোচনা আরও গভীরে যায় যখন দি হ্যাংড ম্যান দি ফুলকে একটা অদ্ভুত প্রশ্ন করেন অরোরা অর্ডার আর ট্রু ক্রিয়েটরের পবিত্র বাসস্থান নিয়ে, তাই না? ঠিক। প্রশ্নটা ছিল সেই পবিত্র বাসস্থানটা কি দেবতাদের দ্বারা পরিত্যক্ত কিংবদন্তিতুল্য ভূমি কিনা। কিন্তু দ্য ফুলের উত্তরটা ছিল বরফ শীতল আর ক্ষমতার পরিচায়ক। এটা এখন তোমার জানার বিষয় নয়। এই একটা বাক্যই দ্য ফুলের চরিত্রকে প্রতিষ্ঠা করে দেয়। তিনি এই ক্লাবের প্রধান এবং তার জ্ঞান বাকিদের ধরাছোঁয়ার বাইরে। হুম। এরপর মিস জাস্টিস অন্য কোনো সংগঠনে যোগদানের অনুমতি চাইলে দ্য ফুল সম্মতি দেন, কিন্তু একটা শর্ত দেন। শর্তটা হল ট্যারোট ক্লাবের অস্তিত্ব বা তার পরিচয়ে কখনো প্রকাশ করা যাবে না। আর শেষে একটা কঠোর নির্দেশ দেন, আমার অনুমতি ছাড়া আমার নাম উচ্চারণ করবেন না। এটা প্রায় ঐশ্বরিক আদেশের মতো শোনায়। আর এখানেই তো সবচেয়ে বড় টুইস্ট। এই প্রায় ঈশ্বরসম ক্ষমতাধর রহস্যময় দ্য ফুল এর আসল পরিচয় কি? পরের মুহূর্তেই আমরা টিংগেন শহরের একটা সাধারণ ভাড়া বাড়িতে ফিরে আসি, যেখানে ক্লেইন নামে এক যুবক সারা সপ্তাহের পরিশ্রমে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। এই ক্লেইনই হল দ্য ফুল। এই দ্বৈত সত্তাটা এই চরিত্রটিকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলেছে। একদিকে সে ট্যারোট ক্লাবের মতো একটা শক্তিশালী সংগঠনের প্রধান, যে ঈশ্বরের মতো নির্দেশ দিচ্ছে, আর অন্যদিকে সে একজন সাধারণ সরকারি কর্মচারী যে ক্লান্তিতে ভেঙে পড়ছে। সে নিজেকেই নিজে বলছে একটা কাল্টের বসের এত মূল্যহীন হলে চলে না। এই বৈপরীত্যের কারণটা কি? এটা কি শুধু চরিত্রের গভীরতা বাড়ানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। সে বারবার নিজেকে মনে করাচ্ছে যে তাকে সিয়ার পোষণটা পুরোপুরি হজম করতে হবে। এই হজম করার ব্যাপারটা কি? পোষণ পান করলেই তো ক্ষমতা পাওয়ার কথা। ইতখানেই এই দুনিয়ার ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ নিয়ম লুকিয়ে আছে। পোষণ পান করলে ক্ষমতা পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই ক্ষমতাকে নিজের আয়ত্তে আনতে হলে বা হজম করতে হলে সেই সিকোয়েন্সের নামের সাথে মিলিয়ে অভিনয় করতে হয়। অভিনয় করতে হয় মানে? হ্যাঁ, ধরুন সিয়ার বা ভবিষ্যদ্দ্রষ্টার ক্ষমতা পুরোপুরি নিজের করতে হলে তাকে একজন সত্যিকারের ভবিষ্যদ্দ্রষ্টার মতো আচরণ করতে হবে, মানুষের ভবিষ্যৎ গণনা করতে হবে, রহস্য সমাধান করতে হবে। একে বলা হয় অ্যাক্টিং মেথড। বাহ, দারুণ ব্যবহৃত। তার মানে ক্লেইনের এই দৈনন্দিন জীবন আসলে তার ক্ষমতার সাধনারই একটা অংশ। একদম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই এত কিছুর পর ক্লেইন কি করে? সে তার দৈনন্দিন কাজে ফিরে যায়, একটা ভাগ্যগণনার ক্লাবে। হ্যাঁ, সে ওই ক্লাবে যায় তার সিয়ার হিসেবে অভিনয়টা চালিয়ে যাওয়ার জন্য। আর সেখানেই তার সাথে দেখা হয় গ্লাসিস এবং ম্যাডাম ক্রিস্টিনার। তারা লানেভ্যাস নামে এক প্রতারকের খোঁজে এসেছে, তাই না? ঠিক। লোকটা একটা বড় স্টিল কোম্পানির লোভ দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় 10,000 পাউন্ড নিয়ে পালিয়েছে। দেখে তো একটা সাধারণ আর্থিক প্রতারণার মামলা মনে হচ্ছে। একদম। ক্লেইন তার ভাগ্য গণনার ক্ষমতা ব্যবহার করে তাদের জানায় যে যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করে তবে সমাধান মিলবে। সে এখানে পুরোপুরি একজন পেশাদার ভবিষ্যদ্দ্রষ্টার অভিনয় করছে। কিন্তু ঘটনাটা একটা অদ্ভুত মোড় নেয়। হ্যাঁ, যখন জানা যায় যে লানেভাস শুধু টাকা নিয়ে পালায়নি। ঠিক। জানা যায় সে ম্যাডাম ক্রিস্টিনার ভাইজি মেগোসকে গর্ভবতী করে গেছে। আর তারা ক্লেনকে জিজ্ঞাসা করে গর্ভের সন্তানকে ব্যবহার করে লানেভাসের অবস্থান জানা সম্ভব কিনা। ক্লেন জানায় যে সন্তান জন্মানোর পর তার চুল বা রক্ত দিয়ে সেটা চেষ্টা করা যেতে পারে, কিন্তু এরপর মেগোস যা বলে। হ্যাঁ, মেগোসের কথাগুলো অবিশ্বাস্য ছিল। সে বলে তার গর্ভের সন্তান নাকি প্রতিদিন তাকে লাথি মেরে নিজের মেজাজ জানায়, কখনো খুশি, কখনো বিরক্ত। এখানেই শেষ নয়। না, সে নাকি গান গেয়ে আর শীষ দিয়ে তাকে ঘুম পাড়ায়। একটা ভ্রূণ যে এখনো জন্মায়নি সে গান গাইছে। এটা শোনার পর আমার মনে হয়েছিল এটা কোনো সাধারণ গর্ভাবস্থা হতেই পারে না। হতেই পারে না। একটা সাধারণ আর্থিক প্রতারণার মামলা হঠাৎ করে অতিপ্রাকৃত হররের দিকে মোড় নেয়। একটি ভ্রূণের এমন আচরণ জীববিজ্ঞানের সমস্ত নিয়মকে অস্বীকার করে।
এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে লানেভাস কোনো সাধারণ প্রতারক নয়। তার সাথে আরও গভীর এবং অন্ধকার কোনো রহস্য জড়িয়ে আছে। ক্লেইন বুঝতে পারে সে একটা সাধারণ মামলার মধ্যে নেই, সে আরও বড় কোনো রহস্যের মুখে পড়তে চলেছে। পরের দিন ক্লেইন খবরের কাগজে লানেভাসের ছবি দেখে তার চেহারাটা মনে রাখার চেষ্টা করে। সে তার অফিসে নাইট হক্সদের দপ্তরে গিয়ে তার ক্যাপ্টেন ডানের সাথেও কথা বলে। আর জানতে পারে যে শহরে সত্যিই একটা প্যারানর্মাল ঘটনা ঘটেছে। কিন্তু ক্যাপ্টেন তাকে মিশনে পাঠাতে রাজি নন, কারণ ক্লেইন এখনও যুদ্ধবিদ্যায় পারদর্শী নয়। এই কথোপকথন থেকে আমরা এই পৃথিবীর আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্পর্কে একটা ধারণা পাই। এখানে শুধু সাধারণ পুলিশ নেই, নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স, মেশিনারি হাইভ মাইন্ড, এরকম অনেকগুলো সংস্থা আছে। আর প্রত্যেকের নিজস্ব এলাকা এবং দায়িত্ব ভাগ করা আছে। সবকিছু একটা কঠোর নিয়মের মধ্যে চলে, যা এই জগৎটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। গল্পের একেবারে শেষে ক্লেইন তার নিয়োগ করা এক প্রাইভেট ডিটেকটিভের সাথে দেখা করতে যায়। সে একটা পোষণের উপাদানের ক্রেতাকে খুঁজে বের করতে দিয়েছিল, তাই না? হ্যাঁ, সে তার পরবর্তী সিকোয়েন্স ক্লাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সে জানতে চেয়েছিল অন্য কেউ সিয়ার পাথওয়ের কোনো পোষণ কিনছে কিনা, বিশেষ করে স্পেকটেটর পোষণের উপাদান, যা দিয়ে অন্যদের মনের কথা বা আবেগ বোঝা যায়। আর ডিটেকটিভ খবরটা নিয়ে আসে। সে জানায় উপাদানটা একজন কিনেছে, তার নাম ড্যাক্সটার গুডেরিয়ান। পেশায় একজন ডাক্তার, আর সে কাজ করে গ্রিন হিল মানসিক হাসপাতালে। এখানেই তো সব সূত্র এক জায়গায় এসে মিশে যাচ্ছে। হুম। তাহলে একবার ভাবুন, একটা আর্থিক প্রতারণার মামলা, এক তরুণীর অস্বাভাবিক গর্ভাবস্থা, আর মানসিক হাসপাতালের এক ডাক্তার, এই তিনটি আপাতদৃষ্টিতে অসম্বন্ধিত ঘটনা কিভাবে এক সুতোয় বাঁধা পড়ছে। আজকের গল্পে আমাদের চরিত্র ক্লেন, সে কিন্তু একটা বেশ বড়সড় ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। ঝুঁকি তো বটেই। তাকে গ্রিন হিল মানসিক হাসপাতালের একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু সমস্যাটা হলো এই ডাক্তার কোনো সাধারণ ডাক্তার নন। ঠিক, তিনি সাইকোলজি অ্যালকেমিস্ট নামে একটা গোপন সংগঠনের সদস্য। আর ক্লেনের সন্দেহ এই ডাক্তার ড্যাক্সটার গুডেরিয়ান একজন স্পেকটেটর। আর স্পেকটেটর হওয়ার মানেই হলো সে মানুষের আবেগ, তার শারীরিক ভাষা, তার উদ্দেশ্য প্রায় সবকিছুই পড়ে ফেলতে পারে। তার সামনে মিথ্যা বলা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্নটা হলো, এমন একজনের সাথে কিভাবে কথা বলা যায় যার কাছে আপনার উদ্দেশ্য একটা খোলা বইয়ের মতো? ক্লেইন যদি সরাসরি যায় তাহলে তো তার নিজের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। অবশ্যই, আর অন্য কাউকে পাঠালে তো ঝুঁকি আরও বাড়বে আর কি। এই অবস্থাতেই সে একটা ডিটেকটিভ ফিল্ম থেকে একটা আইডিয়া পায়। আচ্ছা, কি সে আইডিয়া? পরিকল্পনাটা বেশ মজার। সত্যের আড়ালে আর একটা সত্যকে লুকিয়ে রাখা। মানে সে ডাক্তারকে ইচ্ছে করেই তার কিছু চিন্তাভাবনা বুঝতে দেবে, কিন্তু তার আসল উদ্দেশ্যটা ওটা আড়ালে রাখবে। এটা একটা হাই স্টেক সাইকোলজিক্যাল গেমের মতো। বাহ, এটা তো দারুণ একটা কৌশল। প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করার মতো। একদম। তো এই পরিকল্পনাটা মাথায় নিয়েই ক্লেইন শনিবার সকালে গ্রিন হিল মানসিক হাসপাতালে পৌঁছায়। সময়টা ছিল সকাল 9:15টায়। ড্যাক্সটার গুডেরিয়ান তখন সবে অফিসে ঢুকেছেন। আর ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ক্লেইন ভেতরে ঢুকল। ড্যাক্সটার কিন্তু তাকে চিনতে পারলেন না। তখন ক্লেইন নিজেকে আওয়া পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রবেশনারি ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিল। নিজের পরিচয়পত্র, ব্যাচ সবই দেখালো। আর ড্যাক্সটার তো একজন স্পেকটেটর, সে সাথে সাথে ক্লেনকে পর্যবেক্ষণ করতে শুরু করল। হ্যাঁ, সোর্সে বলা আছে তিনি দেখছেন কালো চুল, বাদামি চোখ, শিক্ষিত একটা ভাব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি দেখলেন, তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই। একদম। আর এইটা দেখেই তিনি ক্লেনকে বসতে বললেন। আর বসার পরেই ক্লেইন তার আসল চালটা চালল। সে খুব শান্তভাবে বলল, আমাকে আবার পরিচয় দিতে দিন। আমি টেঙ্গেন সিটির নাইট হক স্কোয়াডের সদস্য। সুপ্রভাত, মিস্টার স্পেকটেটর। মানে সরাসরি আক্রমণ? হ্যাঁ, আর এই একটা বাক্যেই ঘরের পুরো পরিবেশটাই পাল্টে গেল। কি হলো ড্যাক্সটারের? কথা শেষ হওয়ার আগেই তার চোখের মনি ভয়ে ছোট হয়ে এলো। তিনি এমনভাবে হাত সরিয়ে নিলেন যেন এক্ষুনি পালাবেন। চিৎকার করে বললেন যে তিনি এই ধরনের রসিকতা পছন্দ করেন না, আর সিকিউরিটি ডাকার হুমকিও দিলেন। কিন্তু ক্লেইন তো শান্ত ছিল, তাই না? একেবারেই শান্ত। সে তার রিভলভার বের করল, কিন্তু তার মুখের হাসি একটুও বদলাল না। আর তারপর যে কথাটা বলল সেটা খুব গুরুত্বপূর্ণ। কি বলল? সে বলল, মিস্টার ডেক্সটার,
আমি জানি আপনি আমার আত্মবিশ্বাস দেখতে পাচ্ছেন এবং এটাও বুঝতে পারছেন যে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সত্যি বলতে আমি নিজেও নিশ্চিত ছিলাম না, কিন্তু আপনার প্রতিক্রিয়া আমাকে উত্তর দিয়ে দিয়েছে। বাহ! মানে সে ড্যাক্সটারের প্রতিক্রিয়া দেখেই নিশ্চিত হয়ে গেল যে তার অনুমান ঠিক। ঠিক তাই। রিভলভারটা আসলে গুলি করার জন্য ছিল না, ছিল আলোচনার শর্তগুলো নিজের পক্ষে আনার জন্য। কিন্তু ক্লেইন প্রথম সন্দেহটা করল কিভাবে? শুধুই কি অনুমানের ওপর ভিত্তি করে এত বড় ঝুঁকি নিল? না না, তার কাছে একটা প্রমাণ ছিল। ক্লেইন ব্যাখ্যা করল যে সে ড্যাক্সটারকে ইভিল ড্র্যাগন বারের আন্ডারগ্রাউন্ড মার্কেটে দেখেছিল। আচ্ছা, সেখানে ড্যাক্সটার পোর্শনের উপাদান কিনছিলেন, আর ক্লেইন যেহেতু ফর্মুলাটা চিনতে পেরেছিল, তাই সে বুঝে ফেলে যে ড্যাক্সটার একজন বিয়ন্ডার। বিয়ন্ডার মানে যাদের অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ, এই কথা শোনার পর ড্যাক্সটার একেবারে হতাশ হয়ে পড়ল। সে বুঝতে পারল যে স্পেকটেটর হওয়া মানেই সব জানতা হয়ে যাওয়ার নয়। তখন সে নিজের ভুল স্বীকার করে নিল আর ক্লেইনের আসল উদ্দেশ্য জানতে চাইল। আর এখানেই ক্লেইন তার প্রস্তাবটা দিল। সে শুধু হুমকি দিয়ে তথ্য আদায় করতে আসেনি, সে একটা সহযোগিতার প্রস্তাব দিল, যেটাকে সে বলছে সীমিত সহযোগিতা। আচ্ছা, মানে সে বোঝাতে চাইল যে সংস্থার বাইরের সৎ বিয়ন্ডারও খারাপ নয়। একদম। আর এই সহযোগিতার শর্তগুলো খুব পরিষ্কার ছিল। কি কি শর্ত ছিল? প্রথমত, ড্যাক্সটারকে নিয়মিত নিজের অবস্থা সম্পর্কে জানাতে হবে। দ্বিতীয়ত, তার সংস্থা যদি কোনো নিরীহ মানুষের ক্ষতি করার প্ল্যান করে, সেই খবরটা নাইট হক্সকে দিতে হবে। আর তৃতীয়? আর তৃতীয়ত, প্রয়োজনে তারা একে অপরের সাথে জিনিসপত্র বিনিময় করতে পারবে। বেশ ভালো প্রস্তাব, কিন্তু বিনিময়ে ড্যাক্সটার কি পাবে? বিনিময়ে ক্লেন যা প্রস্তাব করল তা বিশাল। সে ড্যাক্সটারকে নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স আর মিশনারি হাইভ মাইন্ডের হাত থেকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিল। এক মিনিট, এই তিনটে সংস্থাই তো এরা তো সরকারের বিভিন্ন অলৌকিক শক্তি নিয়ন্ত্রণকারী সংস্থা, তাই না? ঠিক তাই। নাইট হক্স হল সরকারের গোপন পুলিশ, ম্যান্ডেটেড পানিশার্স হল চার্চ অব দি এভারনাইট গডেসের বাহিনী, আর মিশনারি হাইভ মাইন্ড হল আরেকটা চার্চের বাহিনী। তার মানে ক্লেন তাকে রাষ্ট্রের প্রায় সমস্ত বড় বড় অলৌকিক শক্তির হাত থেকে সুরক্ষার আশ্বাস দিচ্ছে। এটা তো একজন একা বিয়ন্ডারের জন্য অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই, কিন্তু ড্যাক্সটারের মনে একটা দ্বিধা ছিল। সে ইতস্তত করে জিজ্ঞেস করল, এটা কি তার নিজের সংস্থাকে ধোঁকা দেওয়া হবে না? স্বাভাবিক প্রশ্ন। কিন্তু ক্লেনের উত্তরটা ছিল অসাধারণ। সে বলল, না, এটা ধোঁকা নয়, এটা ন্যায় বিচার, নৈতিকতা এবং দয়ার সুরক্ষা। আপনি একটি মন্দ, নির্দয় এবং রক্তাক্ত ঘটনাকে আটকাচ্ছেন। এই কথাটা একজন ডাক্তারের বিবেকের কাছে আবেদন করার মতো। আর এতেই কাজ হল। ড্যাক্সটার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিল। তাহলে বিপজ্জনক চালটা শেষ পর্যন্ত সফল হলো। সফরভাবে ক্লেন ক্যাপ্টেন ডানের কাছে ফিরে গিয়ে পুরো ঘটনাটা রিপোর্ট করল। ডানও তার কাজের খুব প্রশংসা করলেন এবং তাকেই ড্যাক্সটারের সাথে যোগাযোগের গোপন দায়িত্বটা দিলেন। এরপর কি পরিস্থিতি একটু শান্ত হয়? হ্যাঁ, পরের 2 সপ্তাহ ক্লেনের জীবন বেশ শান্তভাবেই কাটে। সে কোনো অলৌকিক ঘটনা থেকে দূরে থেকে তার বেতন পায়, মার্কসম্যানশিপের প্রশিক্ষণ নেয় আর ভাইবোনের সাথে সাধারণ জীবন কাটায়। তার নিজের ক্ষমতার কি অবস্থা? সিয়ার পোষণ হজম করার প্রক্রিয়া কেমন এগোচ্ছিল? সেটাও বেশ দ্রুত এগোচ্ছিল। তার শারীরিক শক্তিও বাড়ছিল, আর ওদিকে ট্যারো ক্লাবের সভাও চলছিল। যেখানে জাস্টিস নামের সদস্যটা জানাচ্ছিল যে সেও তার পোষণ প্রায় হজম করে ফেলেছে। ঠিক, সবকিছুই একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছিল। কিন্তু শান্তি তো সাময়িক। অবশ্যই। ক্লেন নিশ্চয় পরবর্তী পদক্ষেপের কথা ভাবছিল, যেমন ধরুন ক্লাউন সিকোয়েন্সের ফর্মুলা বা ওই লাল চিমনির রহস্য। হ্যাঁ, আর সেই শান্তিটা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। কিভাবে? বুধবার বিকেলে প্রশিক্ষণের পর ক্লেইন তার শিক্ষক গওয়েনের বাড়ি থেকে বেরোল, আর তখনই সে তার নাইট হক্সের সহকর্মী লিওনার্ড মিচেলকে একটা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখল। নতুন কোনো মিশন? একদম। লিওনার্ড জানালো ক্যাপ্টেন তাদের একটা নতুন মিশনে একসাথে কাজ করতে বলেছেন। আচ্ছা, কি ছিল সেই কেস? গাড়িতে বসে লিওনার্ড ক্লেনকে একটা ফাইল দিল, আর ফাইলটা পড়ার পর ক্লেনের মুখের ভাব বদলে গেল। কেন? কি ছিল ফাইলে? গত 2 সপ্তাহে টিঙ্গেন শহরে অস্বাভাবিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আপাত দৃষ্টিতে মৃত্যুগুলো স্বাভাবিক, যেমন আত্মহত্যা, অসুস্থতা, দুর্ঘটনা, কিন্তু সংখ্যাটা ছিল স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। 5 গুণ? এটা তো ভয়াবহ। হ্যাঁ,
পুলিশ সদর দপ্তরই এই অস্বাভাবিক প্যাটার্নটা লক্ষ্য করে আর তাদের সন্দেহ হয় যে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, তাই তারা কেসটা নাইট হক্সের কাছে হস্তান্তর করে। আর ক্যাপ্টেন ডানের বিশ্বাস এর পেছনে কোনো অলৌকিক কারণ আছে। একদম। তো ক্লেনের নতুন দল তৈরি হলো, লিওনার্ড এবং ফ্রাইকে নিয়ে। যাওয়ার পথে লিওনার্ড ক্লেনকে তাদের ক্যাপ্টেন সম্পর্কে একটা জরুরি তথ্য দেয়। কি তথ্য? সে জানায় যে ক্যাপ্টেনের যে স্মৃতি হারানোর সমস্যাটা আছে ওটা আসলে তার নাইটমেয়ার সিকোয়েন্সের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। 1 মিনিট, নাইটমেয়ার সিকোয়েন্সের পার্শ্ব প্রতিক্রিয়া? তার মানে এই ক্ষমতাগুলো ব্যবহারকর্তাদের উপর এমন প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। আর এটাই এই জগতের একটা বড় সত্যি। প্রতিটি অলৌকিক ক্ষমতার একটা মূল্য দিতে হয়। কি রকম? নাইটমেয়ার সিকোয়েন্স ব্যবহারকারীকে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে গুলিয়ে দেয়। পাগল হয়ে যাওয়া থেকে বাঁচতে ক্যাপ্টেনকে ইচ্ছাকৃতভাবে কিছু স্মৃতি মুছে ফেলতে হয়। এটা তার ক্ষমতার একটা করুণ পরিণতি। সাংঘাতিক ব্যাপার তো। তার মানে তাদের নেতা নিজেই একটা কনস্ট্যান্ট সংগ্রামের মধ্যে আছেন। যাই হোক, তারা তদন্তের জন্য কোথায় পৌঁছালো? তারা আয়রন ক্রস স্ট্রিটের লোয়ার স্ট্রিটে পৌঁছাল, শহরের সবচেয়ে গরিব এলাকাগুলোর একটা। চারপাশের পরিবেশটাই ছিল খুব হতাশাজনক, দারিদ্র্য, নোংরা, মানুষের চোখে সন্দেহ। তারা প্রথম কোন কেসটা দেখতে গেল? তারা 1334 নম্বর বিল্ডিংয়ে ঢুকল, যেখানে মিসেস লাউইস নামে এক দেশলাই বাক্স বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘরের অবস্থা ছিল শোচনীয়। একটা বাঙ্ক বেড, কিছু ভাঙা আসবাব আর মেঝের উপর দুটো নোংরা তোষক। সেখানেই মিসেস লুইসের মৃতদেহ আর তার একেবারে ভেঙে পড়া স্বামী বসেছিল। স্বামী কি বললেন? তার কি কোনো সন্দেহ ছিল? না, একদমই না। মিস্টার লুইস জানালেন যে তার স্ত্রী কিছুদিন ধরে বুকে অস্বস্তির কথা বলছিলেন। তিনি ভাবছেন যে মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। তার মানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বাভাবিক কিছুই পাওয়া গেল না? কিছুই না। এরপর দলের আরেক সদস্য কর্পস কালেক্টর ফ্রাই মৃতদেহ পরীক্ষা করল। সেও জানালো যে মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে, কোনো অস্বাভাবিকতার চিহ্ন নেই। তাহলে কি এটা একটা ভুল লিড ছিল? কেসটা কি সত্যিই স্বাভাবিক? সবাই তো তাই ভাবছিল, কিন্তু ক্লেন তো সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে কি করল? সে নিশ্চিত হতে চাইল। নিজের পকেট থেকে একটা আধপেনির মুদ্রা বের করল। সে তার শিয়ার ক্ষমতা ব্যবহার করে ভবিষ্যৎবাণী করার জন্য প্রস্তুত হল। সে মনে মনে কি প্রশ্ন করল? একটা খুব সহজ প্রশ্ন। মিসেস লুইসের মৃত্যুর পেছনে কি কোনো অতিপ্রাকৃত কারণ আছে? এরপর সে মুদ্রাটা টস করল। পুরো তদন্তের মোড় এই একটা মুদ্রার উপর নির্ভর করছে। হ্যাঁ, মুদ্রাটা যখন তার হাতে এসে পড়ল, ঠিক কোন দিকটা উপরে ছিল? রাজার প্রতিকৃতি, যার অর্থ হ্যাঁ, মিসেস লুইসের মৃত্যুর পেছনে একটি অতি প্রাকৃত শক্তি কাজ করছে। অবিশ্বাস্য। যা দেখতে একটা সাধারণ ট্র্যাজেডি, যা দেখে সবাই মেনে নিয়েছে যে এটা স্বাভাবিক মৃত্যু, সেটার পেছনেও একটা অদৃশ্য হাত রয়েছে। ঠিক তাই। আর এই একটা মুহূর্তেই পুরো কেসের চিত্রটা পাল্টে গেল। এটা আর দারিদ্র্যের কারণে ঘটা একটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, শহরে এমন আরও অনেকগুলো স্বাভাবিক মৃত্যু ঘটেছে। যখন একটা সাধারণ মৃত্যু আর সাধারণ থাকে না এবং অসংখ্য সাধারণ ট্র্যাজেডি একটা অদৃশ্য হাতের দ্বারা গোপনে জুড়ে দেওয়া হয়, তখন সেই বিশৃঙ্খলার মধ্যে একজন কিভাবে একটা প্যাটার্ন খুঁজে বের করবে? এক্ষেত্রে ক্লেম বুঝতে পারছিল যে এই মৃত্যুটা স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। আর ঠিক এই কারণে যখন ফ্রাই নামে আর এক তদন্তকারী এসে বলল যে মৃতদেহ দেখে তারও এটা স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে, ক্লেন আরও সন্দিহান হয়ে ওঠে। তার মানে ক্লেইন প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে তদন্ত করতে চাইছে। সে ঠিক কী পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছিল? এখানেই তো ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। ক্লেইন দুটো অসাধারণ পদ্ধতিকে একত্রিত করার চেষ্টা করছিল। একটা হলো মিডিয়ামশিপ রিচুয়াল, মৃতের আত্মার সাথে সংযোগ স্থাপন করা। একদম। আর অন্যটা হলো ড্রিম ডিভিনেশন, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা। এর উদ্দেশ্য হল মৃতের আত্মার অবশেষ থেকে সরাসরি তথ্য বের করা। এটা কিন্তু খুব জটিল আর বিপজ্জনক একটা প্রক্রিয়া। সে তার জিনিসপত্র বের করে, মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার চারপাশের বাতাস কেমন ভারী হয়ে ওঠে, আলো কমে আসে। তাহলে ক্লেইন এই স্বপ্নের মাধ্যমে ঠিক কি দেখতে পেল? নিশ্চয়ই খুব অদ্ভুত কিছু ছিল। হ্যাঁ, সে মিসেস লোউইসের জীবনের শেষ মুহূর্তগুলো দেখতে পায়। শীর্ণ, ফ্যাকাশে চেহারার এক নারী ছেঁড়া পোশাকে বসে ম্যাচের বাক্স তৈরি করছেন। দারিদ্র্যের ছাপটা খুব স্পষ্ট। আহারে।
মাঝে মাঝে বুকে হাত দিয়ে থেমে যাচ্ছেন, শ্বাসকষ্ট হচ্ছে। সে তার 2 সন্তানের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কষ্ট হচ্ছে। এই দৃশ্যগুলো মর্মান্তিক কিন্তু স্বাভাবিক। তবে এর মধ্যেই একটা দৃশ্য ছিল যা একেবারেই অস্বাভাবিক। কি সেই দৃশ্যটা? মিসেস লাউইস যখন কালো রুটি কিনছিলেন, তখন কেউ একজন তার পিঠে আলতো করে চাপড় দেয়। চাপড়টা খুব সাধারণ, কিন্তু যে হাতটা সে দেখতে পায় সেটা ছিল ফর্সা আর সরু, সম্ভবত কোনো মহিলার। একটা হাত? হ্যাঁ, আর স্বপ্ন থেকে বেরিয়ে এসে ক্লেইন যখন লিওনার্ড আর ফ্রাইকে এই কথা বলে, তখন লিওনার্ডই প্রথম এর গুরুত্বটা বোঝে। সে সাথে সাথে প্রশ্ন করে, তুমি কি বলতে চাইছো যে অতি প্রাকৃত শক্তিটা ওই চাপড়ের মাধ্যমেই কাজ করেছিল? একটা সাধারণ চাপড় থেকে এত বড় সন্দেহ ভাবা যায়? ক্লেইন কি নিশ্চিত ছিল? পুরোপুরি নয়। সে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু এটা শুধু আমার ধারণা। ভবিষ্যৎবাণী সবসময় কিছুটা অস্পষ্ট হয়। আর তাদের এই আলোচনার মধ্যেই ফ্রাই তার পরীক্ষা শেষ করে জানায় যে তার মতেও মিসেস লাউইস স্বাভাবিক হৃদরোগেই মারা গেছেন। একদিকে স্বপ্নের অদ্ভুত ইঙ্গিত, আরেকদিকে ফরেন্সিক প্রমাণ। সব মিলিয়ে পরিস্থিতিটা একটা জটিল ধাঁধার মতো হয়ে দাঁড়ালো। কিন্তু এই ধাঁধার চেয়েও মর্মান্তিক একটা বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের, তাই না? একদম। যখন তারা ঘর থেকে বেরোচ্ছিল, তখন মিসেস লাউইসের স্বামীর সাথে কথা হয়। ক্লেন তাকে মৃতদেহ দাফনের জন্য তাড়াহুড়ো করতে বারণ করে। উত্তরে লাউইস একরাশ হতাশা নিয়ে যা বলে তা অবিশ্বাস্য। তার কাছে স্ত্রীকে দাফন করার মতো টাকাই নেই। সে ভাবছে যেহেতু আবহাওয়া ঠান্ডা, তাই মৃতদেহটা আরও কয়েকদিন ঘরেই রেখে দেবে। এটা তো ভয়ঙ্কর। একজন মানুষ তার স্ত্রীর মৃতদেহ সৎকার করতে পারছে না টাকার অভাবে। আরও ভয়ঙ্কর হল তার পরিকল্পনাটা। লাউইস জানায় রাতে সে মৃতদেহটা টেবিলের ওপর রাখবে আর আর খাওয়ার সময় বিছানায় নিয়ে যাবে। কি বলছে? এই কথাটা শোনার পর দলের সবাই স্তব্ধ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেতেই ফ্রাই, যে কিনা সারাক্ষণ চুপচাপ থাকে, সে শান্তভাবে বলে, আমি তোমার স্ত্রীর পাশে দাফনের জন্য টাকা রেখে এসেছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতার অপেক্ষাই করে না। ফ্রাইয়ের এই কাজটা যেমন হৃদয়স্পর্শী, তেমনি পুরো ঘটনাটা মর্মান্তিক। এই যে দারিদ্র্যের চিত্রটা, এটা কি শুধু গল্পের পটভূমি, নাকি এর চেয়েও গভীর কোনো উদ্দেশ্য আছে? আমার তো মনে হয় এর উদ্দেশ্য আরও গভীর। এখানে আসলে শুধু একটা অতিপ্রাকৃত রহস্যের গল্প বলা হচ্ছে না। দেখানো হচ্ছে যে অলৌকিক ভয়াবহতার পাশাপাশি বাস্তব সামাজিক ভয়াবহতাও কতটা প্রকট। ঠিক। হাজার বছরের পুরনো আইন থাকা সত্ত্বেও সামান্য দাফনের খরচ জোগাড় করা অনেকের জন্য অসম্ভব ছিল। ফ্রাইয়ের টাকা দেওয়ার মুহূর্তটা শুধু তার মানবিকতা দেখায় না, এটা পুরো সিস্টেমের ব্যর্থতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বৈপরীত্যটা সত্যি ভাবায়। কিন্তু তদন্ত তো আর থেমে থাকে না। মিসেস লাউইসের কেসের কোনো কিনারা না পেয়ে তারা এবার সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাদের পরবর্তী গন্তব্য ওয়েস্ট বোরোর একটা ওয়ার্ক হাউস। সেখানে সালুস নামে আরেক ব্যক্তির মৃত্যুর তদন্ত করতে হবে। আরেকটা মৃত্যু? হ্যাঁ, আর এখানে গিয়েই তারা বুঝতে পারে যে রহস্যটা শুধু একজন ব্যক্তির মৃত্যুকে ঘিরে নয়, এর জাল আরও অনেক বড়। ওয়ার্ক হাউসের কাছে পৌঁছতেই তারা শখানেক মানুষের লম্বা লাইন দেখতে পায়। সবাই ছেঁড়া পোশাকে, অনুভূতিহীন মুখে আশ্রয়ের জন্য অপেক্ষা করছে। ওয়ার্কহাউসের পরিস্থিতি এত খারাপ কেন? ফ্রাই ব্যাখ্যা করে যে প্রত্যেকটা ওয়ার্কহাউস প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গৃহহীন দরিদ্র মানুষকে আশ্রয় দেয়। অর্থনৈতিক মন্দার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যারা সুযোগ পায় না তারা হয়তো অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করে অথবা না খেয়ে থাকে। মানে এক কথায় একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায় যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। একদম। কিন্তু ফ্রাই এত কিছু জানে কিভাবে? সে তো একজন তদন্তকারী। ক্লেনও ঠিক এই প্রশ্নটাই করে। সে অবাক হয়ে বলে যে খবরের কাগজে এসব কখনো ছাপা হয় না, আর ফ্রাইকে সে কখনো এত কথা বলতেও শোনেনি। উত্তরে ফ্রাই কি বলল? উত্তরে ফ্রাই শুধু ঠান্ডা গলায় বলে, আমি একসময় এক ওয়ার্কহাউসের যাজক ছিলাম। কি? যাজক? হ্যাঁ, এই একটা বাক্যেই তার অতীত সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। এরপর তারা ভেতরে প্রবেশ করে। পুরো পরিবেশটা ছিল ভয়াবহ, ঘাম আর পায়ের দুর্গন্ধ, আর চারদিকে দরিদ্র মানুষেরা হাতুড়ি দিয়ে পাথর ভাঙছে। তাদের দিয়ে কয়েদিদের মতো ঘটানো হচ্ছে কেন? ফ্রাই জানায় এটা নাকি ১৩৩৬ সালের পুয়ার ল বা দরিদ্র আইনের অংশ। আইনটা তৈরি করা হয়েছিল যাতে দরিদ্ররা ওয়ার্কহাউসের উপর বেশি নির্ভরশীল না হয়ে পড়ে এবং স্বনির্ভর হতে চেষ্টা করে।
কিন্তু বাস্তবে এর ফল হচ্ছে উল্টো। ঠিক তাই। বাস্তবে এটা তাদের এমন একটা ব্যবস্থার মধ্যে ফেলে দেয় যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। এটা শুনে লিওনার্ড ব্যঙ্গ করে বলে, হয়তো কিছু মানুষের কাছে গরিব আর অপরাধীর মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে এই ওয়ার্কহাউসে সাউলুসের সাথে কি ঘটেছিল? তারা জানতে পারে সালুস নামে এক ব্যক্তি দেউলিয়া হয়ে সবকিছু হারিয়েছিল। সে তীব্র হতাশা আর কি প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে নাকি বিড়বিড় করে বলতো, ঈশ্বর আমাকে ত্যাগ করেছে, বা এই পৃথিবীটা খুব নোংরা। শেষ পর্যন্ত একদিন রাতে সে কেরোসিনের বাতি ভেঙে নিজের গায়ে আগুন ধরে আত্মহত্যা করে। ওহ। আপাত দৃষ্টিতে এটা একটা সাধারণ আত্মহত্যার ঘটনা, কিন্তু ক্লেইনের ভবিষ্যৎবাণী বলছে যে এর পেছনেও অতিপ্রাকৃত প্রভাব রয়েছে। দুটো আলাদা ঘটনা, কিন্তু দুটোতেই অতিপ্রাকৃত প্রভাব। হ্যাঁ, সবাই যখন ভাবছে কিভাবে এই দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনাকে এক সুতোয় বাঁধা যায়, ঠিক তখনই লিওনার্ড এক যুগান্তকারী তত্ত্ব নিয়ে আসে। লিওনার্ডের তথ্যটা কি ছিল? এটাই কি গল্পের মোড় ঘুরিয়ে দেয়? হ্যাঁ, এটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। লিওনার্ড ক্লেইনকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, যদি কোনো অতিপ্রাকৃত শক্তি না থাকত তাহলে মিসেস লাউইসের কি হতো? কি হতো? ক্লেইন উত্তর দেয়, একই পরিণতি হতো, হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস পরে। এরপর লিওনার্ড সালুসের ব্যাপারেও একই প্রশ্ন করে। ক্লেইন বলে, সালুসের যা মানসিক অবস্থা ছিল তাতে তার পরিণতিও হতো মৃত্যু। তার মানে দুজনেরই মৃত্যু ছিল আসন্ন। কিন্তু এর সাথে অতিপ্রাকৃত শক্তির কি সম্পর্ক? ঠিক এই জায়গাতেই লিওনার্ড তার আসল তত্ত্বটি প্রকাশ করে। সে বলে, তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি যে মিসেস লাউইজ আর সালুস দুজনেই এমন মানুষ ছিল যাদের মৃত্যু খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছিল? আচ্ছা। তার আসল বক্তব্য ছিল, কোনো অতিপ্রাকৃত শক্তি তাদের মৃত্যুকে শুধু এগিয়ে এনেছে, তাদের জীবনশক্তি বা লাইফ ফোর্স চুরি করা হয়েছে। জীবন শক্তি চুরি মানে? হ্যাঁ, আর এই জীবনশক্তি হল শয়তান বা অশুভ শক্তিকে আহ্বান করার জন্য বা ভয়ঙ্কর কোনো অভিশাপ দেওয়ার জন্য সেরা উপাদান। তার মানে এটা খুন বা আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পিত আধ্যাত্মিক ষড়যন্ত্র। এই তত্ত্বটা তো সবকিছু বদলে দিল। একদম। এরপর ক্লেইন আর লিওনার্ডের সম্পর্কটা একটা নতুন মোড় নেয়। তাই নাকি? লিওনার্ড ক্লেইনকে বলে, ক্লেইন, আমাদের মধ্যে ভান করার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি সাধারণ নও, আর তুমিও নিশ্চয়ই বুঝতে পারো যে আমিও সাধারণ বিয়ন্ডারদের থেকে আলাদা। বিয়ন্ডার মানে যাদের বিশেষ ক্ষমতা আছে? ঠিক। লিওনার্ড ক্লেইনকে আশ্বস্ত করে যে যতক্ষণ তাদের কাজ নাইট হক্স বা শহরের জন্য বিপজ্জনক না হবে, ততক্ষণ তারা একে অপরের সঙ্গী। তার মানে তারা একে অপরের গোপনীয়তা জেনেও একসাথে কাজ করতে রাজি হয়। হ্যাঁ, বিপদের মুখে তারা একে অপরের ওপর বিশ্বাস রাখতে রাজি হয়। লিওনার্ড তো মজা করে বলেও, অ্যাকশন উপন্যাসে একে বলে 2 নায়কের সাক্ষাৎ, ইতিহাসের চাকা ঘুরতে শুরু করেছে। বাহ! তার এই কথায় একই সাথে একটু রসিকতা আছে, আবার পরিস্থিতির গুরুত্ব আর তাদের আত্মবিশ্বাসও প্রকাশ পায়। ঠিক। তাহলে এখন তাদের নতুন লক্ষ্য কি? এই জীবনশক্তি চুরির পেছনে যে আছে তাকে খুঁজে বের করা? একদম। তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় সেই বেদি বা অল্টারটি খুঁজে বের করা, যেখানে চুরি করা জীবনশক্তি সঞ্চয় করা হয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? লিওনার্ডের মতে, এই ধরনের অল্টারের চারপাশে একটা মৃত্যুর আবহ তৈরি হয়, তাপমাত্রা কমে যায়, আর কোনো জীবন্ত প্রাণী থাকে না। এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে ভবিষ্যৎবাণীর মাধ্যমে জায়গাটা খুঁজে বের করা সম্ভব। তাই ক্লেইন তার নিজের বাড়িতে গিয়ে একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে সেই স্থানটি খুঁজে বের করার প্রস্তুতি নেয়। ক্লিন কি সফল হয়? সে কি অল্টারের অবস্থান খুঁজে পায়? হ্যাঁ, বাড়িতে ফিরে ক্লেইন তার ঘরের দরজা বন্ধ করে রিচুয়াল শুরু করে এবং আবার স্বপ্নের জগতে প্রবেশ করে। কিছুক্ষণ পরে তার চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। কি দৃশ্য? এটি একটি ধূসর নীল দোতলা বাড়ি। বাড়িটির চারপাশের মাটি বাদামি এবং অনুর্বর। সেখানে কোনো গাছপালা বা ফুল নেই। বাগানটাও যেন কোনো ভৌতিক গল্পের মতো অন্ধকার আর ধ্বংসপ্রাপ্ত। আর বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা চওড়া নদী। স্বপ্নটা বেশ নির্দিষ্ট, কিন্তু একটা শহরের মধ্যে এমন একটা বাড়ি খুঁজে বের করা তো খড়ের রাদায় সূচ খোঁজার মতো, বিশেষ করে যখন শহরে নদীর সংখ্যা অনেক। ঠিক। এই অস্পষ্ট সূত্র থেকে আসল অবস্থানে পৌঁছানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল। আর ঠিক তখনই লিওনার্ড আবার তার অসাধারণ বুদ্ধি কাজে লাগায়। কি রকম? সে বলে,
একজন চালাক অপরাধী সবসময় তার অল্টার থেকে দূরের লক্ষ্যবস্তু বেছে নেয় যাতে সে নিরাপদে থাকতে পারে। এটা তো দারুণ একটা যুক্তি। সে বলতে চাইছে অপরাধী নিজের বাড়ির কাছের লোকদের শিকার বানাবে না। একদম। লিওনার্ডের যুক্তিটা ছিল অপরাধী তখনই কাছের লক্ষ্যবস্তু বেছে নেবে যখন দূরেরগুলো শেষ হয়ে যাবে। তাই তাদের উচিত সেই এলাকাটা খুঁজে বের করা যেখানে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম। আর তথ্য বিশ্লেষণ করে তারা সেই এলাকাটা খুঁজেও পায়। হ্যাঁ, তারা দেখতে পায় সেই এলাকাটি হল ওয়েস্ট বড়ো, অর্থাৎ অল্টারটি সম্ভবত সেখানেই অবস্থিত। অবিশ্বাস্য। শুধুমাত্র যুক্তি দিয়ে তারা অনুসন্ধানের এলাকাটা এত ছোট করে ফেলল। এরপর কি তারা বাড়িটা খুঁজে পেল? নতুন এই সূত্র পেয়ে তাদের অনুসন্ধান অনেক সহজ হয়ে যায়। তারা ওয়েস্টবোরোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা ঘোড়ার গাড়িতে করে অনুসন্ধান শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ক্লেনের চোখে পড়ে স্বপ্নে দেখা সেই ধূসর নিয়ে দোতলা বাড়িটি। পেয়ে গেল। হ্যাঁ, বাড়িটির প্রথম তলার জানালাগুলো বন্ধ এবং পর্দা টানা ছিল, যা স্বপ্নের বিবরণের সাথে হুবহু মিলে যাচ্ছিল। তারা তাহলে তাদের লক্ষ্য খুঁজে পেয়েছে। উত্তেজনা তখন চরমে। এরপর তাদের পরিকল্পনা কি ছিল? সরাসরি আক্রমণ? না, তারা খুব সতর্ক ছিল। তারা গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যায় যেন তারা সাধারণ পথচারী। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে লিওনার্ড সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত? সে ক্লেনকে বলে ক্যাপ্টেনকে সাহায্যের জন্য ডাকতে যেতে, আর সে ও ফ্রাই বাড়িটির উপর নজর রাখবে। লিওনার্ডের উদ্দেশ্য ছিল ক্লেনকে, যে কিনা দলের নতুন সদস্য, বিপদ থেকে দূরে রাখা। ক্লিনকেতে রাজি হয়? ক্লেনও বুঝতে পারে যে এমন একজন প্রতিপক্ষের সাথে লড়াই করা সহজ হবে না, যে কিনা রিচুয়ালের জন্য এতগুলো মানুষকে মারতে পারে। তাই সে রাজি হয়। তবে যাওয়ার আগে সে তাদের জন্য একবার ভবিষ্যৎবাণী করে। ও, হ্যাঁ, একটা মুদ্রা বাতাসে ছুড়ে দেয়, আর ফলাফল আসে ইতিবাচক। একটা ভালো লক্ষণের ইঙ্গিত আর কি। তাহলে ক্লিন ক্যাপ্টেনকে আনতে গেল। ক্যাপ্টেন কি তাদের কথা বিশ্বাস করল? ক্লেন যখন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির অফিসে পৌঁছায়, তখন সেখানে ক্যাপ্টেন ডান স্মিথ একাই অন্ধকারে বসেছিল। ক্লেন তাকে পুরো ঘটনাটা খুলে বলে, লিওনার্ডের তত্ত্ব থেকে শুরু করে বাড়িটি খুঁজে পাওয়া পর্যন্ত। সব শুনে ডান সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর? প্রথমে সে ক্লেনকে ওখানেই থাকতে বলে, কিন্তু পরে সিদ্ধান্ত বদলায়। কেন? সে ক্লিনকে সাথে নিল কেন? সিঁড়ি দিয়ে নামার সময় সে থেমে গিয়ে ক্লেনকে বলে, দরজা বন্ধ করে আমার সাথে চলো। তোমাকে যুদ্ধে নামতে হবে না, কিন্তু পরিস্থিতিটা দেখে রাখো। শেষে হয়তো কোনো রিচুয়ালের জন্য তোমার সাহায্যের প্রয়োজন হতে পারে। বাহ, বেশ দূরদর্শিত। একদম। সে আরও বলে, মনে রাখবে, সব কিছু শেষ না হওয়া পর্যন্ত বাড়িটা থেকে অন্তত 50 মিটার দূরে থাকবে। এরপর কি হলো? তারা কি বাড়িতে প্রবেশ করল? সূর্য ততক্ষণে ডুবে গেছে। টাস্ক নদীটা অন্ধকারে রহস্যময় হয়ে উঠেছে। সেই ধূসর নীল দোতলা বাড়িটাকেও ছায়ার মধ্যে লুকিয়ে থাকা একটা দানবের মতো লাগছিল। ক্লেইন দূর থেকে দেখছিল। ড্যান, লিওনার্ড আর ফ্রাই খুব সাবধানে অন্ধকারের সাথে মিশে গিয়ে বাড়িটার দিকে এগোচ্ছে। কিন্তু আসল নাটকটা ঘটছিল ওই বাড়িটার ভেতরে। বাড়ির ভেতরে কি হচ্ছিল? ঠিক সেই মুহূর্তে ওই ধূসর নীল বাড়িটার দোতলায় আলোহীন একটি শোবার ঘরে ট্রিশি নামের এক মিষ্টি চেহারার তরুণী তার ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। সে আয়নায় নিজেকে দেখছিল। হঠাৎ কি? তার পাশে রাখা একটি রূপোর আয়না থেকে টকটকে লাল রক্তের ধারা বেরিয়ে আসতে শুরু করে। রক্ত? তার মানে? মিষ্টি চেহারার ট্রিসির অভিব্যক্তি মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে যায়। সে উঠে দাঁড়ায়, জানালার কাছে গিয়ে চুপচাপ বাইলে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেদিক দিয়ে তদন্তকারী দল এগোচ্ছিল। আলোচনাটা শুরু হচ্ছে একটা প্রায় পরিত্যক্ত বাগান দিয়ে, আর তার পাশেই বয়ে চলেছে একটা শান্ত নদী। আমাদের হাতে যে সূত্র আছে সেটা বলছে যে সবকিছু ছিল একদম নিস্তব্ধ রাতের অপেক্ষায়। আর এই নিস্তব্ধতার মধ্যেই আমরা ট্রেসি নামের এক রহস্যময় চরিত্রের দেখা পাই। সে নিজেকে তৈরি করে নিচ্ছিল একজন গুপ্ত ঘাতকের মতো। কালো আলখাল্লা, মাথায় হুড, আর তারপর একটা বিশেষ মন্ত্র পড়ে সে প্রায় অদৃশ্যই হয়ে গেল। কিন্তু এই প্রস্তুতিটা তো শুধু নিজেকে আড়াল করার জন্য ছিল না, তাই না? একদমই না। তার আসল উদ্দেশ্য ছিল কপস কালেক্টর ফ্রাই নামের একজনকে অতর্কিতে আক্রমণ করা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, যেই মুহূর্তে সে তার ছুরিটা দিয়ে আঘাত করল, পুরো দৃশ্যটা কাছের মতো ভেঙে গেল। হ্যাঁ, ঝনঝন করে ভেঙে গেল। আর তখনই ট্রিসি বুঝতে পারে সে আসলে একটা স্বপ্নের মধ্যে ছিল।
ঠিক তাই। নাইট হক্স নামের একটা দল তাকে এই ফাঁদে ফেলেছিল। আর এখান থেকেই তো আজকের ঘটনার শুরু। চলুন এই নিরবাস্তব জগৎ আর তার ভেতরের রহস্যগুলো নিয়ে আরও গভীরে যাওয়া যাক। তাহলে ট্রিসি যখন বুঝতে পারল যে তার আক্রমণের চেষ্টাটা আসলে একটা স্বপ্ন ছিল, তখন বাস্তব পরিস্থিতিটা তার সামনে একদম পরিষ্কার হয়ে গেল। নাইট হক্সের ক্যাপ্টেন ড্যান স্মিথ নিজের মানসিক শক্তি দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর বাইরে লিওনার্ড মিচেল এবং ফ্রাই দুজনেই তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। মানে একেবারে কোণঠাসা অবস্থা। এখানে স্বপ্নের কৌশলটা কিন্তু অসাধারণ। শত্রুকে তার নিজের মনের ভেতরেই হারিয়ে দিয়ে তাকে বাস্তব জগতে অসহায় করে ফেলা। একদম। ট্রিসি স্বপ্ন থেকে বেরিয়ে আসতেই নাইট হক্সরা গুলি চালায়, কিন্তু ট্রিসিও কম যায় না। সে কি করল তখন? সে এক ধরনের প্রতিস্থাপন কৌশল ব্যবহার করল। মানে তার শরীরটা রূপালী আয়নার ভাঙা টুকরোর মতো ছড়িয়ে পড়ল, আর সে নিজে সেই সুযোগে পালিয়ে গেল। স্রেফ ধোঁকা দিয়ে হাওয়া? হ্যাঁ। সে পালিয়ে সোজা চলে গেল বাড়ির প্রথম তলায়। সেখানে একটা বলিদানের বেদি ছিল। আর সেই বেদিটার বর্ণনাও কিন্তু বেশ অদ্ভুত। মাঝে হাড় দিয়ে তৈরি এক দেবীর মূর্তি। হ্যাঁ, চুলগুলো জীবন্ত সাপের মতো, আর প্রত্যেকটা চুলের ডগায় একটা করে চোখ। ভাবা যায়। তার চারপাশে আবার অনেকগুলো পুতুল ছড়ানো ছিল, যেগুলোর ওপর জয়েস মিয়ারির মতো বিভিন্ন নাম লেখা। আচ্ছা। ট্রিসি সেই বেদিটাকেই ধ্বংস করে দিল। এর ফলে একটা অশুভ ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর পুরো বাড়িতে স্বচ্ছ নিরাকার আত্মারা ঘুরে বেড়াতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়েই তো সে আবার অদৃশ্য হয়ে গেল। ঠিক। আর এই ঘটনাটি প্রমাণ করে যে সে শুধু একজন সাধারণ গুপ্তঘাতক নয়, বরং অনেক শক্তিশালী একজন বিয়ন্ডা। বেদি ভাঙার পর যে অশুভ শক্তিটা বেরিয়ে এলো, সেটা তো নাইট হক্সদের প্রত্যেককে আক্রমণ করে। হ্যাঁ, এক এক করে। ফ্রাইকে একটা অদৃশ্য শক্তি জাপটে ধরে, ক্যাপ্টেন ড্যানকে একটা জানালার পর্দা জীবন্ত হয়ে পেঁচিয়ে ফেলে, আর লিওনার্ডকে বাগানের লতাপাতা আর একটা বিষাক্ত কাঁটাওয়ালা ফুল আক্রমণ করে। মনে হচ্ছে যেন পুরো বাড়িটাই তাদের শত্রু হয়ে উঠেছে। কিন্তু প্রত্যেকের লড়াই করার ধরনটা ছিল একেবারেই আলাদা, যা তাদের ক্ষমতা আর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। যেমন কে গুলি করে নিজেকে মুক্ত করল। ড্যান স্মিথ, যিনি শারীরিক শক্তিতে বলীয়ান, তিনি স্রেফ গায়ের জোরে পর্দাটা ছিঁড়ে ফেললেন। আর লিওনার্ডের কি হলো? তাকে তো লতাপাতা আক্রমণ করেছিল। হ্যাঁ, লিওনার্ড লতাগুলোকে গুলি করে সরিয়ে দেয়, কিন্তু সেই কাঁটাওয়ালা ফুলটা তার হাতে গভীর ক্ষত তৈরি করে রক্ত বের করে দেয়। ওহ। আর এখানে ট্রিসি আর একটা চাল চালে। পালানোর সময় সে লিওনার্ডের রক্তমাখা সেই ফুলটা তুলে নেয়। 1 মিনিট, রক্তমাখা ফুল? তার মানে? অভিশাপ। ঠিক তাই। লিওনার্ড সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার রক্ত ব্যবহার করে একটা ভয়ঙ্কর অভিশাপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে কি করল তখন? সময় তো খুব কম ছিল। একটুও সময় নষ্ট না করে সে একটা পাল্টা রিচুয়াল শুরু করে দেয়। নিজের আঙুলের নখ, চুল আর নিজেরই রক্ত ব্যবহার করে সে সেই সম্ভাব্য অভিশাপটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। বাহ। আর প্রায় একই সময়ে দূরে নদীতে ঝাঁপ দেওয়ার ঠিক আগে ট্রিসিও সেই ফুলটা পুড়িয়ে ফেলে। এটা ছিল যেন জাদুর জগতের এক নীরব কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ। তাহলে একদিকে ট্রিসি পালিয়ে গেল, আর অন্যদিকে লিওনার্ড একটা বড় অভিশাপ থেকে বাঁচল। এই অবস্থায় দলের যে একমাত্র আধ্যাত্মিক জট খুলতে পারে, ক্লেইন, সে এবার ভেতরে এলো, তাই না? হ্যাঁ, সিগন্যাল পেয়ে ক্লেইন ভেতরে আসে। সে একজন সিয়ার বা দৈবজ্ঞ, তাই তার কাজটা অন্যদের চেয়ে আলাদা। বন্দুক চালানো বা মারামারি নয়, তার কাজ হল অদৃশ্য সূত্র খুঁজে বের করা। সে প্রথমে মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু বিশেষ কিছু পায় না। হ্যাঁ, ট্রিসির তৈরি করা বিশৃঙ্খলার কারণে। এরপর তারা সবাই দ্বিতীয় তলায় ট্রিসির শোবার ঘরে যায়। সেই ঘরে একটা ভাঙা আয়না ছিল। ক্লিন বুঝতে পারে যে এই আয়নাটা একটা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। সে একটা বিশেষ রিচুয়াল করে আয়নাটিকে সাময়িকভাবে ঠিক করে এবং তাকে নির্দেশ দেয় গত 1 মাসে যাদের মুখ এই আয়নায় প্রতিফলিত হয়েছে তাদের দেখানোর জন্য। এটা তো দারুণ একটা ক্ষমতা, অনেকটা আধ্যাত্মিক সিসিটিভি ফুটেজ দেখার মতো। ঠিক তাই। আর আয়নাটা তার নির্দেশ পালনও করে। আয়নার মধ্যে এক তরুণীর ঝাপসা মুখ ভেসে ওঠে। ক্লেইনের মুখটা দেখে খুব পরিচিত মনে হয়, কিন্তু সে মনে করতে পারে না কোথায় দেখেছে। হ্যাঁ, আর এই পরিচিতির উৎসটা জানার জন্যই সে আবার নিজের মনোজগতে প্রবেশ করে এবং স্বপ্ন দৈববাণীর মাধ্যমে জানতে পারে যে সেই মেয়েটিকে আগেও দেখেছে। বিশেষ করে সেই রাতে, যখন তারা ইনস্টিগেটেড ট্রিজ নামের এক অপরাধীকে তাড়া করছিল। একদম। ক্লেইন তো স্বপ্নের মাধ্যমে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মেয়েটির একটি ছবি আঁকে, আর ছবিটা দেখার পর লিওনার্ড
একটা অদ্ভুত কথা বলে। যে মেয়েটির চেহারা ইনস্টিগেটেড ট্রিসের সাথে অনেকটাই মিলে যায়। দাঁড়ান, ইনস্টিগেটেড ট্রিস তো একজন পুরুষ ছিল। একটা মেয়ের চেহারা একজন পুরুষের সাথে কিভাবে মিলতে পারে? আর এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। লিওনার্ড একটা তত্ত্ব দেয় যা বাকিদের মাথা ঘুরিয়ে দেয়। কি সেই তত্ত্ব? এই মেয়েটি আসলে ইনস্টিগেটেড ট্রিস। কোনো এক বিশেষ ক্ষমতার মাধ্যমে ট্রিস একজন পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে। কি বলছেন? এটা কি করে সম্ভব? আর ঠিক এই কারণেই নাইট হক্সরা তার কোনো খোঁজ পাচ্ছিল না, কারণ তাদের লক্ষ্যবস্তুর লিঙ্গই পুরোপুরি পাল্টে গেছে। এটা কি ডিমনেস সেক্ট বলে যে গোষ্ঠীটা আছে তাদের বৈশিষ্ট্য হতে পারে? লিওনার্ড ঠিক এটাই সন্দেহ করে। এই সেক্টের উচ্চ পদস্থ সদস্যরা প্রায় সবাই নারী। এমনও হতে পারে যে তাদের অনেকেই আগে পুরুষ ছিল। তার মানে তাদের শত্রু এখন শুধু একজন পলাতক অপরাধী নয়, বরং এমন একজন যে নিজের পরিচয়, চেহারা, এমনকি লিঙ্গ পর্যন্ত বদলে ফেলতে পারে। একদম। এই তথ্যটা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ক্লেন যখন নতুন পরিচয়ে অর্থাৎ ট্রিসির অবস্থান জানার জন্য দৈববাণী করার চেষ্টা করে, তখন কোনো একটা শক্তিশালী শক্তি তাকে বাধা দেয়, তাই না? হ্যাঁ, আর এই বাধাটাই তাদের তত্ত্বকে আরও জোরালোভাবে প্রমাণ করে যে তারা সঠিক পথেই এগোচ্ছে। যেহেতু দৈববাণী কাজ করছে না, ক্যাপ্টেন ডান তখন পরবর্তী পদক্ষেপের কথা ভাবছিল, যেমন ট্রিসির ফেলে যাওয়া পোশাক পরীক্ষা করা বা বাড়ির মালিকের খোঁজ করা। বেশ গতানুগতিক গোয়েন্দা পদ্ধতি আর কি। হ্যাঁ, কিন্তু তার আগে সে ক্লেনকে একটা মজার প্রশ্ন করে। এই পরিস্থিতিতে সে নিজ থাকলে কি করত? আর ক্লেনের উত্তরটা ছিল বেশ মজার এবং একেবারেই অপ্রত্যাশিত। কি বলেছে সে? সে বলে সে প্রথমে নিশ্চিত করত যে বেদিটা ধ্বংস করলে চার্চের জন্য বড় কোনো বিপদ হবে কিনা। যদি না হয় তাহলে সে পুলিশকে ডেকে পুরো এলাকা ঘিরে ফেলত এবং তারপর কামান দিয়ে পুরো বাড়িটা গুড়িয়ে দিত। এক মিনিট, কামান? নাইট হক্সরা যারা আধ্যাত্মিক জগতের রহস্য সমাধান করে তারা কামান ব্যবহার করবে? ব্যাপারটা শুনতে হাস্যকর তো বটেই, কিন্তু এর পেছনে ক্লেনের আধুনিক মানসিকতার একটা ছাপ আছে। মানে কোনো আধ্যাত্মিক তদন্ত নয়, কোনো সূত্র খোঁজা নয়, সোজা বুম। ঠিক। ডান আর লিওনার্ডের কাছে এটা অদ্ভুত লাগছে, কারণ তারা সবসময় নিজেদের বিয়ন্ডার ক্ষমতার উপর নির্ভর করে। ক্লেনের এই প্রস্তাবটা আসলে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কখনো কখনো সবচেয়ে সহজ উপায়টাই সবচেয়ে কার্যকর হতে পারে। আমি তো শুনে অবাক। এই বুদ্ধিটা শোনার পর বাকিদের মুখের অবস্থা নিশ্চয়ই দেখার মতো ছিল। তবে ক্যাপ্টেন ডান এই পরিকল্পনাকে পুরোপুরি উড়িয়ে দেয় না। সে বরং স্বীকার করে যে তারা নিজেদের ক্ষমতার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে সাধারণ কিন্তু কার্যকরী উপায়গুলো ব্যবহার করার কথা ভাবে না। এটা তাদের দলের একটা সীমাবদ্ধতার দিকও তুলে ধরে। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে একটা বেশ টান টান উত্তেজনা দিয়ে। ক্লেইন তার বোন মেলিসার সাথে কথা বলছে, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। হ্যাঁ, তার মাথায় তখন শুধু ইনস্টিগেটর ট্রিসির চিন্তা ঘুরছে। সে বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। ঠিক, আর এই অস্থিরতা থেকেই সে একটা অজুহাত দেয়, তাই না? একদম। সে ক্ষুধার্ত হওয়ার ভান করে নিজের ঘরে চলে যায়, কিন্তু তার আসল উদ্দেশ্য তো অন্য কিছু। সে ভবিষ্যৎবাণী করতে চায়। হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে সে প্রথমে আধ্যাত্মিকতার একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে। তারপর নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই চারপাশের পরিবেশটা বদলে যায়। আর সে পৌঁছে যায় সেই রহস্যময় ধূসর কুয়াশার জগতে। ঠিক, এই জগৎটা আসলে তার নিজের। এখানে একটা ব্রোঞ্জের টেবিলের ওপর সে একটা বাদামি ছাগলের চামড়া রাখে, আর সেটার ওপর লেখে ভবিষ্যৎবাণীর মূল বিবৃতিটা। ট্রিসির ঠিকানা। হ্যাঁ, এরপর সে চোখ বন্ধ করে ট্রিসির মুখটা মনে করার চেষ্টা করে আর 7 বার ওই বিবৃতিটা উচ্চারণ করে। এটা একটা রিচুয়ালের মতো। সে একটা ধোঁয়াশাচ্ছন্ন দৃশ্য দেখে। একটা পুরনো বাষ্পীয় ইঞ্জিন, পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর ট্রেনের জানালার ধারে বসে আছে ট্রিসি, মুখে সেই পরিচিত হাসি নিয়ে। একদম। ক্লেইন মরিয়া হয়ে ট্রেনের নম্বরটা দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। স্বপ্নটা ভেঙে যেতেই সে একটা জিনিস বোঝে, ট্রিসি শহর ছেড়ে পালাচ্ছে। কিন্তু এই তথ্যটা পেয়েও সে ক্যাপ্টেনকে জানায় না। এটা কেন? কারণ তথ্যটা অসম্পূর্ণ। সে শুধু দেখেছে ট্রিসি ট্রেনে পালাবে, কিন্তু কখন, কোন ট্রেনে, তা তো সে জানে না। আর ক্যাপ্টেন ডান তো ইতিমধ্যেই সারা দেশে স্টেশনগুলোতে সতর্কতা পাঠানোর ব্যবস্থা করছেন। ক্লেইন ভাবে এই অবস্থায় তার এই ভাঙাচোরা ভবিষ্যৎবাণীর কথা বললে লোকে তাকে সন্দেহ করতে পারে যে সে এত কিছু কিভাবে জানছে। ঠিক তাই সে আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নেয়।
আর এত কিছুর পরেও তার মাথায় প্রথম চিন্তা আসে রাতের খাবারের ভেড়ার মাংস নিয়ে। এটাই তো ক্লেনের মজা। যাই হোক, পরের দিন সকালে সে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে পৌঁছায়, আর রিসেপশনিস্ট রোজান তাকে দেখেই উত্তেজিত হয়ে একটা খবর দেয়। যে পুলিশ বিভাগ থেকে দুজন নতুন ক্লার্ক আসছে। হ্যাঁ, কারণ তারা নাকি কোনো অতিলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে। এই খবরটা শুনে ক্লেনের মনে কিন্তু একটা আশা জাগে। যে হয়তো ট্রিসি দেবরা পড়েছে। ঠিক, কিন্তু পরক্ষণেই যখন সে ক্যাপ্টেনের অফিসের দিকে তাকায়, তার সব আশা শেষ হয়ে যায়। সে দেখে ক্যাপ্টেন ডান আর অন্য নাইট হক্সরা ফিরে এসেছেন। আর তাদের দেখেই বোঝা যাচ্ছে যে রাতের অভিযান ব্যর্থ হয়েছে। একদম। ক্যাপ্টেনকে খুব ব্যস্তভাবে টেলিগ্রাম টাইপ করতে দেখে সে তাকে আর বিরক্ত করে না। এরপর সে সোজা বেসমেন্টের দিকে এগোতে থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় এমন কিছু একটা হয় যা পুরো পরিস্থিতিটাই ঘুরিয়ে দেয়। ঠিক, করিডোরে জ্বলতে থাকা একটা গ্যাস ল্যাম্পের দিকে তাকিয়ে সে হঠাৎ থেমে যায়। তার মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে যায়। কি সেটা? সে বুঝতে পারে সে একটা মারাত্মক ভুল করে ফেলেছে। ভুলটা কি ছিল? এটা তো গল্পের একটা টার্নিং পয়েন্ট। ভুলটা ছিল তার নিজের পৃথিবীর জ্ঞান এই নতুন জগতের উপর চাপিয়ে দেওয়া। মানে তার ভবিষ্যৎবাণীতে সে ট্রিসিকে একটা বাষ্পীয় লোকোমোটিভে দেখেছিল। আমাদের পৃথিবীতে তো ট্রেন দিনরাত চলে, তাই সে ধরে নিয়েছিল দৃশ্যটা গত রাতের। কিন্তু এই জগতে ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, সে ভুলে গিয়েছিল যে এই জগতে নিরাপত্তার কারণে রাতে কোনো যাত্রীবাহী ট্রেন চলে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে ভবিষ্যৎবাণীতে দেখা দৃশ্যটা অতীতের ছিল না। না, ওটা ছিল ভবিষ্যতের। ট্রিসি এখনও পালায়নি। সে আজ বা কালকের মধ্যে ট্রেন ধরবে। সে এখনও শহরেই আছে। এটা তো একটা বিরাট উপলব্ধি। বিরাট এবং অত্যন্ত জরুরি। এটা বোঝার পরে সে আর এক মুহূর্ত দেরি করে না। এরপর তো সে দৌড়ে ওপরে যায়, তাই না? একদম। সে সোজা এন্টারটেনমেন্ট রুমে যায় লিওনার্ডকে খুঁজতে। তাকে একটা কবিতার বই পড়তে দেখে একপাশে ডেকে নেয়। এবং সরাসরি বলে দেয় তার ভবিষ্যৎবাণীর কথা। হ্যাঁ, যে সে দেখেছে ট্রিসি একটা বাষ্পীয় লোকোমোটিভে করে পালাবে। লিওনার্ডের প্রতিক্রিয়া কি ছিল? পরিস্থিতিটা বুঝতে তার 1 সেকেন্ডও লাগেনি। সে সাথে সাথে পকেট ঘড়ি বের করে সময় দেখে বলে, একদম সময় নেই। আর তারপরেই সে ক্যাপ্টেনকে জানাতে ছোটে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই দেখা যায় ক্যাপ্টেন আর অন্য নাইট হক্সরা দ্রুত অফিস থেকে বেরিয়ে ট্রেন স্টেশনের দিকে রওনা হচ্ছে। তাহলে নাইট হক্সরা যখন ট্রিসিকে ধরতে ছুটছে, ক্লেইন তখন কি করছে? সে ডিউটি রুমে ওল্ড নীলের সাথে দেখা করতে যায়। ওল্ড নীল তার জন্য কফি বানায়, আর কফি খেতে খেতে ক্লেইন নিজের ভুলের জন্য আফসোস করছিল। সে দীর্ঘশ্বাস ফেলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে, ভবিষ্যৎবাণী সর্বশক্তিমান নয়। আর ঠিক এই কথাটা বলার পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। তার কানের ভেতর একটা ভাঙার শব্দ হয়। এর মানে কি? এটা গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। ওই ভাঙার শব্দটা আসলে তার ভেতরের একটা আধ্যাত্মিক পরিবর্তন। সে অনুভব করে যে তার ভেতরের কিছু একটা গলে তার আত্মার সাথে মিশে যাচ্ছে। ঠিক, সে বুঝতে পারে যে তার সিয়ার পোষণ সম্পূর্ণভাবে হজম হয়ে গেছে। তাহলে ঠিক যে মুহূর্তে সে স্বীকার করল যে ভবিষ্যৎবাণী সবকিছু করতে পারে না, তখনই তার পোষণটা হজম হয়ে গেল। এটা তো কাকতালীয় নয়, তাই না? একদমই নয়। এটাই হলো অভিনয় পদ্ধতির মূল কথা, বুঝলেন? একজন সিয়ার হিসেবে অভিনয় করার মানে শুধু ক্ষমতা ব্যবহার করা নয়। এর সীমাবদ্ধতাগুলোকেও মন থেকে মেনে নেওয়া। ঠিক তাই। যখনই সে ক্ষমতার অহংকার ছেড়ে এর সীমাবদ্ধতা স্বীকার করল, তখন সে মানসিকভাবে ওই পথের শেষ ধাপে পৌঁছে গেল। বাহ, অসাধারণ একটা ধারণা। আচ্ছা, যখন ক্লেইনের সাথে এই ঘটনা ঘটছে, তখন ট্রিসি কি করছে? সে কি ধরা পড়ল? না, ঠিক একই সময়ে উইনিয়া নামের একটা ছোট শহরে ট্রিসি একটা বেজ রঙের পোশাক পরে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। সে টিনজেনের প্রধান স্টেশন থেকে ট্রেনে ওঠেনি। না, একজন ঠান্ডা মাথার খুনি হিসাবে সে জানে পুলিশ প্রধান স্টেশনেই খুঁজবে, তাই সে পরের স্টেশন থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। দারুণ চালাক। তার পালানোর পরিকল্পনাটা কি ছিল? ট্রেন আসার পর সে প্রথম শ্রেণীর একটা ক্যাবিনে ওঠে। তার পরিকল্পনা হলো মাত্র 3টে স্টেশন পরেই সে নেমে যাবে। আর তারপর অন্য কোনো উপায়ে তার আসল গন্তব্য ব্যাকল্যান্ডে পৌঁছাবে। হ্যাঁ। এভাবে তাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এদিকে ক্লেইন তার পোষণ হজমের পর নতুন ক্ষমতাগুলো নিয়ে কি করছে? সে তো এখন একজন সম্পূর্ণ সিয়ার। হ্যাঁ,
সে এখন তার ক্ষমতাকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। যেমন সে তার স্পিরিট ভিশন চালু করার জন্য একটা নতুন গোপন পদ্ধতি তৈরি করার কথা ভাবে। গোপন পদ্ধতি কেন? কারণ এই জগতে নিজের সব ক্ষমতা সবার সামনে প্রকাশ করাটা বোকামি। একটা গোপন কৌশল থাকা মানে বিপদের সময় নিজের হাতে একটা অতিরিক্ত তাস থাকা। আচ্ছা, তো কি সেই কৌশল? সে ঠিক করে এখন থেকে তার বাম মাড়ির দাঁত দুবার ক্লিক করলেই তার স্পিরিট ভিশন চালু হয়ে যাবে, এবং সে ওল্ড নীলের উপর নতুন পদ্ধতিটা পরীক্ষাও করে, সফলও হয়। কিন্তু এত তাড়াতাড়ি পোষণ হজম হয়ে যাওয়াটা তো একটা চিন্তার বিষয়। নাইটহক্সদের কাছে সে এটা কিভাবে ব্যাখ্যা করবে? ঠিক এটাই তার পরের চিন্তা। সে চায় না যে চার্চের বড় কর্তারা তাকে পরীক্ষা নিরীক্ষা শুরু করুক, তাই সে নিজেই একটা পরিকল্পনা করে। কি পরিকল্পনা? সে ঠিক করে সে ক্যাপ্টেন ডানের কাছে গিয়ে ব্যাপারটা তুলবে। সে ক্যাপ্টেনকে বলে যে ডিভিনেশন ক্লাবে ঘন ঘন যাওয়া আর অন্যদের ভাগ্য গণনা করতে সাহায্য করার মাধ্যমে সে তার পোষণকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। সে সরাসরি অভিনয় পদ্ধতির কথা বলে না, কিন্তু একটা ভিত্তি তৈরি করে দেয়। একদম। আর ক্যাপ্টেন তখন ট্রিসিকে ধরতে না পারার কারণে ক্লান্ত এবং হতাশ। সে ক্লেনের কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনে এবং গভীরভাবে চিন্তা করতে শুরু করে। তার মানে ক্লেনের উদ্দেশ্য সফল, সে আপাতত সন্দেহের তালিকা থেকে বাইরে। হ্যাঁ, এর পরের দিনটা সে তার রুটিন মাফিক কাজেই ফিরে যায়। শুটিং ক্লাবে অনুশীলন করে, তারপর তার যুদ্ধ প্রশিক্ষক গাওয়েনের কাছে যায়। প্রশিক্ষকের সাথে তার একটা বেশ মজার কথোপকথন হয়, তাই না? পুরনো অস্ত্র নিয়ে। হ্যাঁ, বিশ্রামের সময় ক্লেন গাওয়েনকে তলোয়ার বা পুরনো অস্ত্র নিয়ে জিজ্ঞাসা করে। গাওয়েন বলে যে বন্দুকের যুগে ওগুলোর আর কোনো দাম নেই। কিন্তু ক্লেন তার আধুনিক পৃথিবীর জ্ঞান ব্যবহার করে, তাই তো? হ্যাঁ, সে এখানে একটা রাশিয়ান টার্ম ব্যবহার করে, ব্লিজনি বয়, যার মানে ক্লোজ কোয়ার্টার কমব্যাট। ও, তার পয়েন্টটা হলো বিশেষ বাহিনীর জন্য এই কাছের লড়াই খুব জরুরি, যেখানে বন্দুকের চেয়ে ছুরি বা তলোয়ার বেশি কার্যকর হতে পারে। প্রশিক্ষক তো তার কথায় বেশ প্রভাবিত হয়েছিলেন মনে হচ্ছে। প্রভাবিত হয়েছিলেন, কিন্তু মুখে সেটা দেখাননি, বরং শাস্তি হিসেবে তাকে পুরো অনুশীলনটা আরও 10 বার করতে বলেন। বেচারা ক্লেন। আচ্ছা, প্রশিক্ষণের পর সে তাবিজ তৈরির উপাদান কিনতে যায়। একদম। সে বন্দরের কাছে এভিল ড্রাগন বারে যায়, যেটা একটা ভূগর্ভস্থ বাজারের প্রবেশদ্বার। কিন্তু বাজারে ঢুকে উপাদানের দাম শুনে তার মাথা খারাপ হয়ে যায়। তার কাছে যথেষ্ট টাকা নেই। না, তখনই সে বুঝতে পারে সে সম্ভবত পৃথিবীর সবথেকে গরিব গোপন সংগঠনের প্রধান। একদিকে সে ভবিষ্যৎ দেখতে পারে, আর অন্যদিকে তাবিজ বানানোর টাকাও নেই। কিন্তু দিনের শেষটা তো আরও নাটকীয়ভাবে হয়। হ্যাঁ, সে হতাশ হয়ে বাজার থেকে বেরোনোর সময় ওল্ড নীলের সাথে দেখা করে। তারা কথা বলছে, ঠিক তখনই বারের মালিক সুয়েন গম্ভীর মুখে তাদের কাছে ছুটে আসে। আর সে এমন একটা খবর দেয় যা সবকিছুকে আবার ওলটপালট করে দেয়। ঠিক, সুয়েন ফিসফিস করে বলে, কাছাকাছি ম্যান্ডেটেড পানিশারদের একজন সদস্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষের ক্ষতি করার আগে আমাদের তাকে শেষ করতে হবে। ম্যান্ডেটেড পানিশাররা তো চর্চের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থা। তাদেরই একজন সদস্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, একটা রহস্যের সমাধান হতে না হতেই একটা নতুন এবং আরও মারাত্মক বিপদ দরজায় করা নাড়ছে। ক্লিন, যে সবেমাত্র তার সিয়ার ক্ষমতা আয়ত্ত করেছে, সে এখন একটি অনিয়ন্ত্রিত বিয়ন্ডারের মুখোমুখি। আমাদের আজকের আলোচনার শুরুটাই বেশ আকস্মিক। ক্লেন নামের চরিত্রটি হঠাৎ করেই শুনছে যে তার এক সহকর্মী নিয়ন্ত্রণ হারিয়েছে। হ্যাঁ, আর সাথে সাথেই তার মনের ডানের বলা কথাটা ভেসে ওঠে যে প্রতি বছর মানে তাদের 1/4 কেসই নাকি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সহকর্মীদের নিয়ে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! মানে যে তোমার সহকর্মী সেই তোমার শত্রু হয়ে যেতে পারে। ক্লেনের মনে তো তখন ভয়, হতাশা সব একসাথে কাজ করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওল্ড নীলের প্রতিক্রিয়াটা দেখার মতো। সে কিন্তু একটুও দ্বিধা করে না। একদমই না। সে শান্তভাবে জিজ্ঞেস করে, র্যাম্পেজার কোথায়? আমাদের কি করতে হবে? এই পেশাদারিত্বটাই ক্লেনকে অবাক করে দেয়। সে হয়তো ভেবেছিল নীল দায়িত্ব এড়িয়ে যাবে বা ভয় পাবে, কিন্তু না। এখান থেকেই নাইটহক্স বা ম্যান্ডেটেড পানিশারদের ভেতরের মানসিকতাটা বোঝা যায়। তাদের কাছে সাধারণ মানুষকে রক্ষা করাটাই শেষ কথা। ঠিক। আর তখনই তাদের লিডার সোয়েন খুব সংক্ষেপে বলে, আমার সাপোর্ট হও। ব্যাস ওইটুকুই বলেই সে দ্রুত বেরিয়ে যায়। আর তার যা গতি, ক্লেনকে তো রীতিমতো দৌড়তে হচ্ছে।
হ্যাঁ, তিনজনের পোশাকও কিন্তু ৩ রকম। একজনের পুরনো নেভি ইউনিফর্ম, আর একজনের ক্লাসিক কালো পোশাক, আর ক্লেনের কালো উইন্ডব্রেকার। আর তারা যখন ওই ইভিল ড্রাগন বার পার হয়ে যাচ্ছে, চারপাশের লোকজন ফিস করছে। বস সোয়েন এ তো তারার মধ্যে কোথায় যাচ্ছে? মানে তাদের এই জগৎটা যে সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে সেটা পরিষ্কার। এরপর ওরা দৌড়ে হারবার ডিস্ট্রিক্টে পৌঁছায়। সেখানে সোয়েন একটা কার্গো জাহাজের দিকে ইশারা করে। পরিস্থিতিটা বুঝিয়ে দেয়। দুজন ম্যান্ডেটেড পানিশার র্যাম্পেজারকে ঘিরে রেখেছে। হ্যাঁ, যাতে সে কিছুতেই নদীতে ঝাঁপ দিতে না পারে। সোয়েন তখন ক্লেন আর নীলকে বলে তাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করতে। আর জাহাজে ওঠার ঠিক আগে ওল্ড নীল ক্লেনের নার্ভাসনেসটা বুঝতে পারে। সে ক্লেনের হাতে একটা স্লাম্বার চাম ধরিয়ে দেয়। চামটা সক্রিয় করার নিয়মটা বলে দেয়। প্রাচীন হার্মেস ভাষায় অ্যাভানাইট বলতে হবে, তারপর স্পিরিচুয়ালিটি প্রবেশ করিয়ে ৩ সেকেন্ড পর ছুঁড়ে মারতে হবে। বেশ জটিল প্রক্রিয়া। ওল্ড নীল আবার রসিকতা করে, ক্লেনকে একটু শান্ত করার চেষ্টা করে। বলে যে এটা ব্যবহার করলে পরে কিন্তু একটা বানিয়ে ফেরত দিতে হবে। হ্যাঁ, এই ছোট মুহূর্তগুলোই কঠিন পরিস্থিতিতে সম্পর্কগুলোকে সহজ করে তোলে। ক্লেন রিভলভার হাতে জাহাজে ওঠে। জাহাজের অবস্থাও খুব একটা ভালো না, জরাজীর্ণ। আর উঠতেই হঠাৎ কেবিনের দেয়াল ভেঙে একটা শরীর ছিটকে বাইরে এসে পড়ে। আর ঠিক তার পরে দানবটার আবির্ভাব হয়। মানে ওটার মানুষ নেই। বর্ণনাটা বেশ ভয়ঙ্কর, প্রায় ৬ ফুটের বেশি লম্বা। হ্যাঁ, আর শরীরে ছেঁড়া শর্ট প্যান্ট, গোড়ালির কাছে গাঢ় সবুজ আঁশ। হাতে পায়ে জলজ প্রাণীর মতো চামড়া, আর শরীর থেকে চটচটে একটা তরল বেরোচ্ছে যা জাহাজের ডেকটাকেই ক্ষয় করে দিচ্ছে। উফ, আর সোয়েনের লড়াইয়ের ধরনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদম। সে কিন্তু সরাসরি শক্তির লড়াইয়ে যাচ্ছে না, কারণ সে জানে পারবে না। সেই অভিজ্ঞতা আর ভারসাম্য কাজে লাগাচ্ছে। অন্য পানিশাররা গুলি করে দানবটাকে ব্যস্ত রাখছে। আর সোয়েন জন্য মনে হচ্ছে কোনো একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছে, শক্তি সঞ্চয় করছে। ঠিক তাই। এমন সময়ে দানবটা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ক্লেন গুলি চালায়, কিন্তু রূপোর বুলেটটা ওর আঁশ ভেদ করতে পারে না। আর তখনই দানবটা ঘুরে ক্লেনের দিকে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে ওল্ড নীল শান্তভাবে এভানাইট বলে তার স্ল্যাম্বার চামটা ছুঁড়ে মারে। চার্মটা একটা লাল শিখায় জ্বলে ওঠে আর দানবটার গতি একদম ধীর করে দেয়। সোয়েন এই সুযোগটা কাজে লাগায়, দানবের মাথায় একটা জোরদার আঘাত করে। কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। দানবটা পুরোপুরি কাবু হয় না। না, সে আবার শক্তি ফিরে পেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়। আর এবার ক্লেন, সে তার পকেটের স্ল্যাম্বার চার্মটা বের করে। সে আর ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে না, সে শিখেছে। হ্যাঁ, সে মন্ত্রটা উচ্চারণ করে আর ছুঁড়ে মারে। দানবটা তখন শূন্যে। আর ঠিক ওই অবস্থাতেই চার্মের প্রভাবে আধঘুমন্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। দারুণ একটা মুহূর্ত। আর তখনই সোয়েন তার চূড়ান্ত চালটা দেয়। সে জাহাজ থেকে লাফ দেয় আর বাতাসে শূন্যে নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে। তারপর আকাশ থেকে সোজা নেমে এসে দানবটার মাথায় তার শেষ ঘুষিটা মারে। আর সোর্সে লেখা আছে, দানবের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব শেষ। চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সোয়েন তখন তার ফ্ল্যাস্ক থেকে বাকি মদটুকু দানবের মৃতদেহের উপর ঢেলে দেয়। এটা কোনো বিজয় উৎসব নয়, এটা এক ধরনের শেষকৃত্য নিজের পুরনো সহকর্মীর জন্য। আর ওই মুহূর্তে সোয়েনকে হঠাৎ করেই অনেক বেশি বয়স্ক আর ক্লান্ত দেখাচ্ছিল। লড়াইয়ের পর আসল ধাক্কাটা আসে যখন ওল্ড নীল ক্লেইনকে বলে যে সে এই পানিশেরকে চিনত। প্রায় ৩০ বছর ধরে সোয়েনের সাথে কাজ করেছে, কতবার সাধারণ মানুষকে বাঁচিয়েছে। যে মানুষটা জীবনভর দানবদের মেরেছে, আজ সে নিজেই দানব। এই বাস্তবতাটা মেনে নেওয়া খুব কঠিন। প্রথমবার বুঝতে পারে যে এই পথের শেষ কোথায়। একদিন হয়তো তার নিজের বন্ধুও তার শত্রু হয়ে উঠতে পারে। জাহাজ থেকে নামার সময় ওল্ড নীলের হাতে একটা ছোট আঘাতের কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সে ওটাকে পাত্তা না দিয়ে ক্লেইনকে নিজের একটা পুরনো অভিজ্ঞতার গল্প শোনায়। কিভাবে একটা জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর তার এক সঙ্গী তাকে বাঁচিয়েছিল। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা শিক্ষা। সে ক্লেইনকে বোঝানোর চেষ্টা করছে যে একজন নাইট হক হিসাবে শুধু নিজেকে নয়, নিজের সতীর্থদেরও বিশ্বাস করতে হয়। বাহ! আর এরপরেই সোর্স আমাদের একটা অসাধারণ বৈপরীত্য দেখায়। ঠিক এই ভয়ঙ্কর অভিযানের পর ক্লেন যখন বাড়ি ফেরে, সেখানকার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। তার ভাই বেনসন রাতের খাবার রান্না করছে, আর সেটা নিয়ে তার বোন মেলিসার সাথে খুনসুটি চলছে। একদিকে জীবন মৃত্যুর লড়াই আর অন্যদিকে চিন্তা হলো রাতের খাবারটা কেমন হবে। এই দ্বৈত জীবন, এটাই ক্লেইনের বাস্তবতা।
তাকেই দুটো জগতের মধ্যে ভারসাম্য রেখে চলতে হয়। আমরা যখন ক্লেইনের এই সাধারণ জীবনে একটু অভ্যস্ত হচ্ছি, ঠিক তখনই গল্পটা মোড় নেয়। আমাদের পরিচয় হয় অড্রে হলের সাথে, এক অভিজাত তরুণী। সে একটা পার্টি থেকে বেরিয়ে তার সহকারের সাহায্যে একটা কালো হুডওয়ালা পোশাক পরছে। ক্লেইন যেন তার গোপন জগৎ থেকে সাধারণ জগতে ফিরছে, অড্রে ঠিক তার উল্টোটা করছে। সে তার সাধারণ জগৎ থেকে একটা গোপন জগতের দিকে যাচ্ছে। সে একটা গোপন বৈঠকের জন্য তৈরি হচ্ছে। আর সেই বৈঠকের পরিবেশটাও বেশ রহস্যময়। একটা বাড়িতে সবাই হুড বা মুখোশ পরে আছে, কেউ নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। অড্রের চোখ পড়ে সোফায় বসে থাকা এক ব্যক্তির উপর, মিস্টার এ, সম্ভবত ওই বৈঠকের নেতা। আর লোকটার চাহনি, সোর্সে বলা হয়েছে, অড্রের মনে হচ্ছিল যেন দুটো পিচ্ছিল সুরের মতো তার শরীর বেয়ে নেমে যাচ্ছে। ভীষণ অস্বস্তিকর একটা অনুভূতি। মানে এই জগৎটা শুধু রহস্যময় নয়, বিপজ্জনকও। হ্যাঁ, অড্রে অভিজাত হতে পারে, কিন্তু সে বোকা নয়, সে সতর্ক।